চৌধুরী বাড়িটিকে আজকে বেশ পরিপূর্ণ এবং বেশ জাঁকজমক করে সাজানো হয়েছে। চারদিকে লাল নীল হলুদ সবুজ মরিচ বাতি দিয়ে সাজিয়েছে। আজকে চৌধুরী বাড়ির বড় ছেলের বিয়ে, তাই চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের বর্তমান চেয়ারম্যান মিস্টার করিম চৌধুরী তার বড় নাতির রাব্বির মাতাব্বরের বিয়ে হচ্ছে, তাই বাড়িটিকে সাজিয়েছে তার মনের মতো করেই। চারদিকটা হইচই ও মানুষের সমাগমে বেশ পরিপূর্ণ হয়ে উঠেছে। করিম চৌধুরীর পুরো পরিবার ড্রয়িং রুমে বসে আছে। আজকে রাব্বি মাতাব্বরের গায়ে হলুদ, তাই ড্রয়িং রুমে বসে সবাই মিলে রাব্বি মাতাব্বরকে তার গায়ে হলুদ মাখাচ্ছে। মেয়েরা ড্রয়িং রুমের এক পাশে গান জুড়ে দিয়ে নাচতে শুরু করেছে। একে একে সবাই মিলে রাব্বি মাতাব্বরকে তার গায়ে হলুদে হলুদ লাগাচ্ছে। এভাবে হলুদ লাগাতে লাগাতে ও গানে নাচের মাধ্যমে কেটে যায় আরো একটি পর্ব। তারপর অনুষ্ঠান শেষ করে যে যার মতো নিজ গন্তব্যে উদ্দেশ্যে পাড়ি জমায়। কেউ গোসলখানায়, কেউ আড্ডা দিচ্ছে, কেউ বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। কেননা বড় ছেলে বিয়ে বলে কথা, তাই বাড়িটাকে জাঁকজমক হইচই মাতিয়ে রেখেছে। মিস্টার করিম চৌধুরী তার বড় নাতিকে খুবই ভালোবাসে। তার বড় নাতির কথা ফেলতে পারে না সে। যখন যেখানে ইচ্ছে তখন সেখানেই যায়। ও হ্যাঁ, চলুন এই করিম চৌধুরীর পরিচয় পর্বটা সেরে ফেলি আপনাদের সাথে। করিম চৌধুরী হচ্ছে দেশে ওয়ার্ল্ড অফ মোস্ট ওয়ান্টেড ব্যবসায়ী অ্যান্ড বিজনেসম্যান। চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক করিম চৌধুরী। চৌধুরী সাহেবের 2 ছেলে 1 মেয়ে। নাতি নাতনি তাদেরকে নিয়েই বেশ সুখে কাটছে দিনকাল। কিছুদিন আগে করিম চৌধুরীর বড় ছেলে ও তার পুরো পরিবারকে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। আদৌ অ্যাক্সিডেন্ট ছিল নাকি কারো ষড়যন্ত্র ছিল, কেউ কোনো কিছু বুঝে উঠতে পারেনি। এখন শুধুমাত্র তার কাছে আছে তার মেজ ছেলে ও তার একমাত্র মেয়েটারও বিয়ে হয়ে গিয়েছে। তারপরও পরিবার নিয়ে এখন করিম চৌধুরী বেশ সুখে আছে। তবে বড় ছেলেটা ও তার পরিবার থাকলে আরো বেশি সুখী হতো। আজকে করিম চৌধুরীর মেজ ছেলের তার ছেলের অর্থাৎ তার বড় নাতির বিয়ে। আত্মীয় স্বজন, পাড়ার প্রতিবেশী, বিজনেসম্যান দিয়ে পুরো বাড়িটা মাতিয়ে রেখেছে সমাগমের মধ্যে। করিম চৌধুরীর মেজ ছেলের নাম আফজাল হোসেন। আবার আফজাল হোসেনের 1 ছেলে 1 মেয়ে আর বড় ছেলে আজকে বিয়ে। সবাই যে যার মতন পরিস্থিতি নিয়েছে বরযাত্রী যাবে বলে বিয়ে বাড়িতে। কেউ বরের সাজগুজও করাচ্ছে, কেউ নিজেরাই সাজছে। অন্যদিকে করিম চৌধুরী চিন্তায় আছে, শুধু একটা কথাই ভাবছে, এত সিকিউরিটি থাকা সত্ত্বেও কোনো বিপদ আসবে না তো তাদের সামনে। কেননা তিনি যে 10,000 কোটি টাকার মালিক তিনি, এই গুজবটা ছড়িয়ে গেছে সব জায়গাতেই। তাই তিনি আছে বেশ ভয়ে আছেন। প্রত্যেক সিকিউরিটিকে বলে দিয়েছেন যেন আরো প্রত্যেক সিকিউরিটি নিজের দায়িত্ব ও আরো কিছু সিকিউরিটি নিয়োগ দেয়। বিয়েতে যেন কোনো ঝামেলা বা দুর্ঘটনা না ঘটে, সেদিকে সব সিকিউরিটিকে খেয়াল রাখতে বলে করিম চৌধুরী। সিকিউরিটিগুলো করিম চৌধুরীর কথা মতো চারদিকে আরো বেশ কড়া নজরে সিকিউরিটি দিতে থাকে। দেখতে দেখতে বিয়ের গাড়ি নিয়ে বেরিয়ে পড়ার সময় হয়ে যায়। প্রায় 48টি গাড়ি হয়েছে সর্বমোট। এই 48টি গাড়িতে আছে বর, তার বন্ধু বান্ধবীর সাথে তার পরিবার, আত্মীয় স্বজন, পাড়ার প্রতিবেশী, বিজনেসম্যানরা আরো অনেক গাড়ি রওনা দেয়। কনে বাড়ির উদ্দেশ্যে গাড়ি চলছে তার আপন গতিতে, সময় যাচ্ছে তার নিজ দায়িত্বে। সবাই গাড়িতে উঠে পড়েছে। বাড়িটিকে বেশ কিছু সিকিউরিটি পাহারা দিয়েছে। প্রায় 5 থেকে 6টা গাড়িতে সিকিউরিটি ভর্তি গার্ড নিয়েছে, যাতে কোনো রকম অসুবিধা না হয়। শত্রুদের আক্রমণ থেকে যেন তাদেরকে বাঁচাতে পারে, করিম চৌধুরী সে ব্যবস্থাই করেছে যাতে তার পরিবারকে শত্রুদের হাত থেকে বাঁচাতে পারে। তাই তিনি জাঁকজমকভাবে সিকিউরিটির ব্যবস্থা করেছে, কারণ তিনি জানেন তার শত্রুর কোনো অভাব নেই। কিছুদিন আগে তার বড় ছেলের পরিবারকে হারিয়েছে, এখন যদি সপরিবারকে হারায় তাহলে নিঃস্ব হয়ে যাবে করিম চৌধুরী। তাই তিনি আতঙ্ক ও ভয়ে আছে বেশ। বাড়ি থেকে গাড়িগুলো বেশ কয়েক কিলোমিটার চলে এসেছে। রাস্তা কেন জানি না আজকে ফাঁকা ফাঁকা, পিনপতন নীরবতা মনে হচ্ছে। চারদিকটা কেমন যেন ফাঁকা ফাঁকা। করিম চৌধুরী ও মনটা কেন জানি কু ডাকছে। মনের মধ্যে আনচান আনচান শুরু করেছে, যেন এই মুহূর্তেই কিছু একটা ঘটবে। কপাল বেয়ে বেশ টপ টপ করে ঘাম ঝরছে করিম চৌধুরীর, কিন্তু তিনি কাউকে কোনো কিছু বুঝতে দিতে চাইছেন না। আরো কয়েক কিলোমিটার পাড়ি জমিয়েছে গাড়িগুলো। গাড়ি যাচ্ছে তার নিজ গতিতে। হাইওয়ে রাস্তা পেরিয়ে ওভারব্রিজ ধরে গাড়িগুলো যাচ্ছে নিজ গতি। করিম চৌধুরী তার আদরের নাতনির সাথে কথা বলতে বলতে বরের গাড়ি নিয়ে যাচ্ছে কনের বাড়িতে। ও হ্যাঁ, করিম চৌধুরীর আদরের নাতনির পরিচয় দিতে ভুলে গেছি, চলুন পরিচয় সেরে ফেলি। করিম চৌধুরীর আদরের নাতনির নাম মিম। মিম দেখতে খুব সুন্দর, অসম্ভব সুন্দর। হরি চোখের মতো টানা টানা তার চোখের পাতা, কাজল কালো মায়াবী তার চোখ, গালগুলো অসম্ভব ফর্সা, গুলুমুলু পাকা টমেটোর মতো দেখতে, ঠোঁটগুলো গোলাপের পাপড়ির থেকেও অসম্ভব সুন্দর, একদম জান্নাতের হুড়পড়ি দেখতে আমাদের মিম। তবে মিমের একটি স্বভাব বাচ্চাদের মতো। মিম ঠিক হয়েছে তার দাদু করিম চৌধুরীর মতো। একবার রেগে গেলে তার কারো
রক্ষে নেই। দাদু নাতনি মিলে হাসাহাসি করে যাচ্ছে। কোনে বাড়িতে হঠাৎ করে রাস্তার মাঝে পরপর 4টা গাড়ি বুম বুম করে ব্লাস্ট হয়েছে। সামনের 4টা গাড়ি একেবারে খন্ন বিক্ষন্ন হয়ে গেছে বমের আঘাতে। সিকিউরিটি গার্ডগুলো গাড়ি থেকে নেমে বন্দুক হাতে নিয়ে করিম চৌধুরী ও তার বাকি সদস্যের সিকিউরিটি দেওয়ার আগে গার্ডগুলোর গাড়ি পরপর আরো 4টি গাড়ি ব্লাস্ট হয়। তারপরও কিছু গার্ড নিজেদের জীবন বাজি রেখে চৌধুরী ও তার আদরের নাতনিকে সেফটি দেওয়ার জন্য চারদিকে দিয়ে ঘিরে রেখেছে। আর কিছু সিকিউরিটি গার্ড বোমা হামলাকারীদের মোকাবেলা করার জন্য তাদেরকে খুঁজছে। আর কিছু গার্ড সেই বোমা ব্লাস্টের গাড়িগুলোর দিকে জীবিত ব্যক্তিদের বের করার চেষ্টা করছে। গাড়িগুলোর কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না। লাশগুলো খণ্ড খণ্ড হয়ে গেছে। কারো শরীরের কোনো অস্তিত্ব নেই। যারা জীবিত আছে তাদের অ্যাম্বুলেন্সে তুলে দিয়েছে। ফায়ার সার্ভিস এসেছে, পুলিশ এসেছে, রেপ বাহিনী এসেছে। চারদিকটা পুরো ছাই হয়ে গেছে। সাংবাদিক এসেছে। সাংবাদিক একে একে টিভির স্ক্রিনে বলছে চৌধুরী পরিবার ধ্বংস হয়ে গেছে, নিঃস্ব হয়ে গেছে। চৌধুরী পরিবার বলতে আর কেউ নেই, নেই কোনো উত্তর অধিকারী। একমাত্র তার আদরের নাতনি আছে তার সাথী। করিম চৌধুরী কান্নায় ভেঙে পড়েছে। তার নাতনিও কান্নায় ভেঙে পড়েছে। চোখের সামনে বড় ভাই, মা, বাবা ও আত্মীয় স্বজন, ফুপা ফুপি, ভাই বোন সবাইকে হারিয়ে যেন সে একা হয়ে গেছে। সবাই হাউমাউ করে কান্না করছে। সিকিউরিটি গার্ডগুলো তারাও কান্না করছে। এত সিকিউরিটি দেওয়ার পরও এই ঘটে যাওয়া ঘটনা মেনে নিতে পারছে না তারা। এসব দেখে আতঙ্কে পড়ে এক পর্যায়ে করিম চৌধুরী স্ট্রোক করে বসে। সিকিউরিটি গার্ডগুলো করিম চৌধুরী ও তার নাতনিকে নিয়ে চলে যায় হসপিটালে। হসপিটালে বসে আছে তার নাতনি। অন্যদিকে করিম চৌধুরী চলছে অপারেশন। এদিকে পুলিশ আর রেপ তদন্তে লেগে পড়েছে এই বিস্ফোরণ কিভাবে হয়েছে। করিম চৌধুরীর পরিবারকে নিঃস্ব করে দিতে পেরে রোমের মধ্যে সাংবাদিকদের বলা কথাগুলো শুনে কেউ একজন মাস্টারমাইন্ড গেমার হাসি দিচ্ছে। লুকিয়ে আছে অজানা কিছু রহস্য ভেদ করতেই আসবে হয়তো কোনো এক আগন্তুকের আগমন ঘটবে। তার এই চৌধুরী বংশে লাশগুলো খন্ন বিক্ষন্ন হয়ে গেছে। কার কোন দেহ কেউ বুঝতে পারছে না। পুলিশ ও র্যাব মিলাতে পারছে না লাশগুলোর মৃতদেহ। মিলাতে যেন তাদের অস্তিত্বহীন কারো মায়ায় পড়ে যাচ্ছে। লাশগুলোর এরকম অবস্থা দেখে তাদের চোখেও পানি, কেননা নৃশংসভাবে মারা হয়েছে তাদেরকে পরিকল্পনার মধ্য দিয়ে। কে এই অজানা রহস্যময় খুনি উদ্ঘাটন করতে পুলিশ উঠে পড়ে লেগেছে। লাশগুলোকে একে একে জোর লাগিয়ে নিয়ে যায় চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ করিম চৌধুরীর বাড়িতে। লাশগুলোকে খুব কষ্ট করে গোসল করিয়ে দাফন কাফন পরিয়ে চৌধুরী বাড়ির সামনে রাখা হয়েছে। অন্যদিকে করিম চৌধুরীর অপারেশন সাকসেসফুল হয়েছে। করিম চৌধুরী এখন বেশ মোটামুটি সুস্থ হয়েছে। করিম চৌধুরীকে হুইল চেয়ারে বসিয়ে তার আদরের নাতনিকে নিয়ে সিকিউরিটি গার্ডগুলো নিয়ে আসছে চৌধুরী বাড়িতে। চৌধুরী বাড়ির আঙিনায় রাখা হয়েছে বেশ কিছু লাশ। করিম চৌধুরীকেও তার নাতনিকে নিয়ে যায় সেই লাশগুলোর সামনে। তারপর তার বিশ্বস্ত এক সিকিউরিটি একে একে লাশগুলোর উপর থেকে কাপড় সরাতে থাকে। করিম চৌধুরী তার মেজো ছেলের লাশটা দেখে কান্নায় ভেঙে পড়ে, কিন্তু কথা বলার ভারসাম্য হারিয়ে ফেলেছে। অঝোর ধারায় চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। অন্যদিকে করিম চৌধুরীর নাতনি মিম তার বাবার লাশটাকে দেখে কাঁদতে কাঁদতে বলে ওঠে, দাদু, এটা কি হলো দাদু? দাদু, আমি এখন কাকে বাবা বলবো, কাকে মা বলবো, কাকে ভাইয়া বলবো? কে আমাদের এত বড় সর্বনাশ করলো দাদু? কান্না করতে করতে মিম হেসকি তুলে ফেলেছে। কান্নার একাকার পুরো পরিবারের শোক নেমে এসেছে। করিম চৌধুরী তার একমাত্র আদরের নাতনিকে কি বলে সান্ত্বনা দেবে নিজেই ভাষা খুঁজে পাচ্ছে না। কেননা তার সামনেই ভেসে আছে তার মেজো ছেলের লাশ, তার মেজো বৌমা, তার মেয়ে জামাই, তার আদরের বড় নাতি। তার পুরো পরিবার কি বলবে, কি করবে, কোনো কিছুই ভেবে পায় না করিম চৌধুরী। তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন সঙ্গী এখন তার আদরের নাতনি। মিমকে বুকে জড়িয়ে ধরে অঝরে চোখের পানি ফেলছে, কান্নায় ভেঙে পড়ছে মিম তার পুরো পরিবারকে হারিয়ে। দেখতে দেখতে এলাকাবাসী সবাই মিলে লাশগুলোকে লাশ ওভানের খাটে চড়ায়। আত্মীয় স্বজন, পাড়ার প্রতিবেশী, পরিবারের প্রত্যেকটি ব্যক্তিকেই সেই লাশ ওভানের খাটে নিয়ে যায় গোরস্থানে। সেখানে তাদের দাফন কাফন করিয়ে চলে আসে আবার তাদের নিজ গন্তব্যে। যে যার মতো যাচ্ছে তার নিজ গন্তব্যে। অন্যদিকে চৌধুরী পরিবারে নেমে এসেছে শোক। মিম কান্নায় ভেঙে পড়েছে, কাঁদতে কাঁদতে চোখ মুখ নাক সব ফুলিয়ে ফেলেছে। করিম চৌধুরী তাকে কি করে সামলাবে কোনো কিছুই ভেবে পায় না। অবশেষে কোনো কিছু আর ভাবতে না পেরে এক পর্যায়ে তার আদরের নাতনির বিয়ে দেবে বলে চিন্তা ভাবনা করে। তাই এবার মিস্টার করিম চৌধুরী গুটি গুটি পায়ে এগিয়ে যায় তার আদরের নাতনির কাছে। রুমে গিয়ে দেখে তার নাতনি অঝরে কাঁদছে। এদিকে ঘটনা ঘটে যাওয়ার এক সপ্তাহ পেরিয়ে গেছে। তাই এবার করিম চৌধুরী নাতনির মাথায় হাত রেখে বলে ওঠেন, দাদু ভাই, যা হওয়ার তো হয়ে গেছে, আর কত কাঁদবি? আগে এক ছেলে হারিয়ে গেছে, এখন পুরো পরিবার
কিন্তু তুই তো বেঁচে থাকার অবলম্বন, তুই তো আমার ওষুধ। এভাবে ভেঙে পড়লে আমি কি করে ঠিক থাকি বল? হঠাৎ করে মিম তার দাদুর গলার স্বর শুনতে পেয়ে পিছন ঘুরে তাকায়। পিছনে তাকিয়ে দেখতে পায় তার দাদু। তাই তার দাদুকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগে। তারপর করিম চৌধুরী মিমকে অনেক বুঝিয়ে শুনিয়ে তার কান্না থামায় আর অবশেষে বলে ওঠে, দাদু ভাই, আমি তোকে না জানিয়ে একটা সিদ্ধান্ত নিয়েছি, আশা করি তুই আমার কথাটা রাখবি। আমি তোর বিয়ে ঠিক করেছি। করিম চৌধুরীর মুখে মিম এ কথা শুনে করিম চৌধুরীকে ছেড়ে দেয়। আশ্চর্য দৃষ্টিতে তাকিয়ে থাকে করিম চৌধুরীর দিকে। মিম মনে মনে ভাবতে থাকে তাকে না জানিয়ে অপরিচিত এক অন্য অচেনা এক ছেলের সাথে তার বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এটা সে কিছুতেই মানতে পারছে না, শুধু চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। করিম চৌধুরী নাতনির এরকম কান্না দেখে আবার বলে ওঠে, দেখ দাদু ভাই, চিরদিন কেউ বেঁচে থাকে না, তুই তাদের কথা ভেবে আর কষ্ট পাস না। ছেলে অনেক ভালো ও মেধাবী একজন সৎ ব্যক্তি, তোকে সে সবসময় বিপদের হাত থেকে বাঁচাবে। আমি কোনো সময় থাকি বা না থাকি, তাই তোর বিয়েটা আমার মরণের আগেই দিয়ে যেতে চাই। করিম চৌধুরীর মুখে মিম একথা শুনে এবার আরো কান্নায় ভেঙে পড়েন। কি বলবে তার দাদুকে? তার দাদু যে তার খারাপ চায় না, কিন্তু মিম যে এখন বিয়ে করতে চায় না। এই মুহূর্তে বিয়ে করা তার পক্ষে সম্ভব না। কিছুদিন আগে তার পরিবারকে হারিয়েছে, আর এখন আবার সেই বিয়ে নামক দুর্ঘটনা। সে কাল রাত্রি অমাবস্যা রাত্রিটাকে বেছে নিয়েছে। এবার মিম কাঁদতে কাঁদতে বলে ওঠে তার দাদুকে, দাদু, আমি তো এখন বিয়ে করতে চাই না। আমি যে আর নতুন করে কাউকে হারাতে চাই না। আমি বিয়ে করব না দাদু। করিম চৌধুরী তার নাতনির মুখে না বোধক কথাটা আশা করেনি। তিনি ভেবেছিলেন হয়তো মিম রাজি হয়ে যাবে, কিন্তু তার মুখের উপরে এভাবে না করবে সেটা সে ভাবতে পারেনি। তাই মিমকে আর কোনো কিছু বলার সুযোগ না দিয়ে মাথা নিচু করে মিমের রুম থেকে বেরিয়ে যায় করিম চৌধুরী। তার নিজের রুমে দাদুর মন খারাপ হয়েছে দেখে মিম আরো কান্নায় ভেঙে পড়ে। এভাবে দেখতে দেখতে কেটে যায় আরো একটি দিন। পরের দিন মিম তার দাদুকে কেমন মনমরা থাকতে দেখে আর কোনো কিছু না ভেবে বিয়েতে হ্যাঁ সূচক জানায়। করিম চৌধুরী নাতনির মুখে বিয়েতে রাজি কথাটা শুনে আত্মহারা হয়ে ওঠে। তারপরও নিজের আদরের নাতনিকে জড়িয়ে ধরে বলে ওঠে, আমি জানতাম তুই আমার কথা আর কোনোদিনও ফেলতে পারবি না, কারণ তুই তো আমার অংশই। যা দিদু, তুই গিয়ে বিয়ের প্রস্তুতি নে, আমি এদিকটা সামলে নিব। এই বলে করিম চৌধুরী সবাইকে বিয়ের দাওয়াত দিতে লেগে পড়ে উঠেছেন। আগের থেকে এবার বিয়েটা একটু কমই আয়োজন করা হয়েছে, কেননা সে আর চায় না তার নতুন করে কোনো বিপদে পড়ুক। সবাইকে তো হারিয়েছে, একমাত্র অবলম্বন যে তার এই নাতনি। তাই এত জাঁকজমকভাবে না দিলেও বেশ ভালো করেই বিয়ের প্রস্তুতি নিচ্ছে করিম চৌধুরী। করিম চৌধুরীর নাতনির বিয়ের কথাটা শুনে সেখানে ছুটে আসে জাফর শিকদার। শিকদার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের বর্তমান চেয়ারম্যান জাফর শিকদার। অন্যদিকে করিম চৌধুরী কোনো বিষয় নিয়ে ড্রয়িং রুমে পায়চারি করছে, বেশ চিন্তিত তিনি। তারই মধ্যে এসে উপস্থিত হয় মিস্টার জাফর শিকদার। আসতে না আসতেই বলে ওঠে, সালামু আলাইকুম আঙ্কেল, শুনলাম আপনি নাকি মিম মামুনিকে বিয়ে দিচ্ছেন। ওয়ালাইকুম আসসালাম, তুমি ঠিকই শুনেছ, আমি মিম দাদু ভাইয়ের বিয়ে দিব। বিয়ের দাওয়াত থাকলেও অবশ্যই আসবে, সপরিবার মিলে। বিয়ের কথা শুনে জাফর শিকদার কেন জানি না তার ভালো লাগে না। তাই রাগটাকে মুষ্টিবদ্ধ করে নিলেন। নিজের রাগটাকে নিজের মধ্যে চেপে রেখে মৃদু কণ্ঠে বলে উঠলেন, এটা কি আপনি ঠিক করছেন? কিছুদিন আগে আপনি আপনার পুরো পরিবারকে হারালেন এই বিয়ের জন্য, আর এখন আপনার একমাত্র নাতের জীবনটাকেও বিপদের মুখে ঠেলে দিচ্ছেন। এটা আপনি করতে পারেন না। জাফর শিকদারের কথা শুনে এবার করিম চৌধুরী বেশ উত্তেজিত হয়ে যায়। তবুও নিজের রাগটাকে কন্ট্রোল করে হাসতে হাসতে বলে ওঠে, কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা আমি বুঝবো, তুমি না, কারণ নাতনিটা আমার, তোমার না। কাজটা কিন্তু আপনি ভালো করলেন না আঙ্কেল, এর পরিণাম খুবই ভয়াবহ হতে পারে। আপনি ভুলে যাচ্ছেন কিছুদিন আগে আপনার বড় ছেলেকে হারিয়েছিলেন, আর এখন কিছুদিন আগে পুরো ফ্যামিলি আর নতুন করে বিয়েতে জড়িয়ে আবার নিজের নাতনিকে নিজে ভালো পাগলও বোঝে, কিন্তু আপনি একজন মানুষ হয়েও সেটা বুঝতে পারতেছেন না। জাফর শিকদারের মুখে একথা শুনে করিম চৌধুরী এবার বেশি রেগে যায়। তাই এবার জাফর শিকদারকে হাতের ইশারায় থামতে বলে। কঠোর কণ্ঠে করিম চৌধুরী বলে ওঠে, তুমি নিজের চরকায় তেল দাও, কোনটা পরিবারের জন্য ভালো হবে সেটা আমি বুঝবো, তুমি না। আর এসব বিষয়ে তোমার না মাথা ঘামালেও হবে। বিয়ের নেমন্তন্ন রইল,
পুরো পরিবারকে নিয়ে এসো, খেয়ে যাবে, আর কোনো কথা নয়। জাফর শিকদার সেখান থেকে একটা রাগী লোক নিয়ে চলে যায়, যেন সে করিম চৌধুরীকে এখানে জীবন্ত গিলে খাবে। করিম চৌধুরী বেশ চিন্তায় পড়ে যায়, কেননা তার সন্দেহ বাইরের কোনো মানুষ নয়, বরং ভেতরের কোনো মানুষ এসবে জড়িত, কেননা তার ধন সম্পদ যে অনেক বেশি, বিশেষ করে জাফর শিকদারের ওপরে। ও হ্যাঁ, জাফর শিকদারকে তাহলে চলুন পরিচয় পর্বটা সেরে ফেলি। আগেই বলেছি, জাফর গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর বর্তমান চেয়ারম্যান জাফর শিকদার করিম চৌধুরীর মেজ ছেলের একমাত্র বন্ধু। আর জাফর শিকদার তার প্রাণপ্রিয় করিম চৌধুরীর বড় ছেলের মেয়ে মানে মিমের সাথে বিয়ে দিতে চেয়েছিল, কিন্তু করিম চৌধুরী এ সম্পর্কে রাজি না, তাই আর তাদের সম্পর্ক আর এগিয়ে নিয়ে যায়নি। এসব ভাবছিলেন করিম চৌধুরী, তখনই করিম চৌধুরীর মনে পড়ে তাকে যে তার একমাত্র নাতনির বরকে ফোন করতে হবে, সবকিছু রেডি আছে কিনা বলার জন্য। পকেট থেকে ফোন বের করে করিম চৌধুরী কাউকে ফোন দিয়ে বলে ওঠে, কিরে দাদু ভাই, ওইদিকে সব কিছু ঠিকঠাক আছে তো? তুই কিন্তু সময় মতো আসবি, আবার আমার নাক কান সব ডুবাস না। করিম চৌধুরীর মুখে একথা শুনে ফোনের ওপাশে থাকা ব্যক্তিটা এবার হাসতে হাসতে বলে ওঠে, আরে দাদু, তুমি কোনো চিন্তা করিও না তো, সময় মতো এন্ট্রি নিয়ে নেব। তুমি শুধু ওই দিকটা ঠিক করে সামলাও, বাকিটা আমার উপরে ছেড়ে দাও। ফোনের ওপাশে থাকা ব্যক্তিটির এরকম তেজওয়ালা কথা শুনে এবার করিম চৌধুরী হাসতে হাসতে বলে ওঠে, আরে দাদু ভাই, তুই আসছিস বলে তো আমি চিন্তামুক্ত। তবে দাদু ভাই, তুই খুব তাড়াতাড়ি আসবি। মিমকে সামলানোটা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। সে বিয়েতে একদম রাজি না। তার মনের বিরুদ্ধে গিয়ে কিন্তু আমাকে তোর সাথে বিয়ে দিতে হচ্ছে। তুই কিন্তু ওকে কোনো কষ্ট দিবি না। আর ওকে এখন এখন কোনো কিছু বলার দরকার নেই। করিম চৌধুরীর মুখে এরকম রসালোময় কথা শুনে ফোনের ওপাশের ব্যক্তিটা উচ্চস্বরে হাসতে থাকে, হাসতে হাসতে এবার বলে ওঠে, দাদু, তুমি একদম নিশ্চিন্তে থাকো। তুমি জানো না দাদা, আমি কতটা ভয়ঙ্কর হিংস্র রূপে পরিণত হয়েছি। আমি কাউকে রেহাই দেব না দাদু। তোমার পরিবারের প্রত্যেকটা ব্যক্তিকে মারার প্রতিশোধ নেব আমি। শুধু এখান থেকে একবার যাই শহরে, পুরো শহরটাকে উলটপালট করে ফেলবো। সেই অজানা রহস্যময় খনিটির মুখোশটা আমি সবার সামনে খুলব। শুধু সময়ের অপেক্ষা। দাদু ভাই, তুই যত তাড়াতাড়ি সম্ভব চলে আয়। আমি বিয়ের সব রকম জোগাড় করে ফেলেছি। আমার নাতনি ও রেডি তোকে বিয়ে করার জন্যে। তুই শুধু আয়, তারপরে কবুল বল। ওকে দাদু, ওয়েট অ্যান্ড ওয়াচ। ফোনের ওপাশে থাকা ব্যক্তিটা হাসতে হাসতে ফোন কেটে দেয়। করিম চৌধুরী ফোনের ওপাশে থাকা ব্যক্তিটির সাথে কথা বলতে পেরে যেন হাত ছেড়ে বাঁচল। এখন আগে থেকে যেন করিম চৌধুরীকে বেশ চিন্তামুক্ত লাগছে। দেখতে দেখতে বিয়ের সময় হয়ে যায়। বিকেল 4টা বেজে গেছে, কনে রেডি, কিন্তু বর আসার কোনো নামগন্ধই নেই। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, কাজী সাহেব ও করিম চৌধুরী তার পাশে তার আদরের নাতনি মিম ড্রয়িং রুমে সোফায় বসে বরের জন্য অপেক্ষা করছে। হঠাৎ করে গুন্ডা টাইপের একটি ছেলে ড্রয়িং রুমে প্রবেশ করে আর কোনো কিছু ছাড়াই সোফায় বসে পড়ে। ছেলেটি মিমের দিকে তাকিয়ে একটা রহস্যময় হাসি দেয়। করিম চৌধুরী চিনে ফেলেছে যে তার পছন্দের পাত্রই এসে উপস্থিত হয়েছে তার সামনে, তাই এবার করিম চৌধুরী বলে ওঠে, দাদু ভাই, তোর বর চলে এসেছে, এবার আংটি বদল করে ফেলি আর তোদের বিয়ের পরেই পরিয়ে দেই, শুধু তোরা কবুল বলবি। মিম তার দাদুর কথা শুনে হালকা করে মাথাটা উঁচু করে দেখতে পায় তার সামনে একটি ছেলে সোফায় বসে আছে। মিমের ছেলেটিকে একদম পছন্দ হয়নি। ছেলেটি দেখতে কেমন যেন গুন্ডাদের মতো, চুলগুলো বেশ বড়, চোখের ভ্রুগুলো মোটা, চোখগুলো বড় বড়, চোখের পাতাগুলো বেশ ঘন কালো, লম্বা প্রায় মিমের থেকে 3 ইঞ্চি বড় হবে, বেশ স্বাস্থ্যবান, মোটা ও তাজলাইল, একদম দেখতে হাতিদের মতো, বেশ শক্তিশালী, দেখেই বোঝা যাচ্ছে কেমন যেন অদ্ভুত ধরনের দেখতে ছেলেটি। মোটেও পছন্দ হয়নি মিমের, কেননা দেখতে একদম গুন্ডাদের মতো, দেখে ভয় লাগছে আর তাকেই বিয়ে করতে হবে মিমের, এইসব ভাবছে মিম। ও হ্যাঁ, ছেলেটির নাম বাপি, বাপি রাজ। মিম নাও করতে পারতেছে না এই বিয়েতে, কেননা সে তো তার দাদুকে কথা দিয়ে ফেলেছে যে সে বিয়ে করবে। করিম চৌধুরী তার নাতনিকে এভাবে ড্যাব ড্যাব চোখে তাকিয়ে থাকতে দেখে এবার হাসতে হাসতে বলে ওঠে, আরে দাদু ভাই, এখন দেখা বাদ দে, পরে তো দেখতে পাবি, তাই না? এখন বিয়েটা যত তাড়াতাড়ি সম্ভব সেরে ফেলি। কাজী সাহেব, আপনি বিয়ে পড়ান। করিম চৌধুরীর মুখে বিয়ে পড়ানোর কথাটা শুনে সবার ধ্যান সেদিকে যায়। মিম এবার চোখগুলো নামিয়ে ফেলে। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করে। এখন দেনমোহর লেখার পালা।
দেনমোহর কত লিখানো হবে তাই নিয়ে চিন্তায় পড়েছে এবার। কাজী সাহেব বলে ওঠে, দেনমোহর কত লেখা হবে? কাজী সাহেবের কথা মতো মেয়ে পক্ষের আত্মীয় স্বজনরা বলে ওঠে, 10 লক্ষ টাকা দেনমোহর লেখানো হবে। কেউ বলছে 1 কোটি টাকা, যে যার মতো বলছে। এরকম মাছের মতো দামাদামি দেখে এবার পাত্রপক্ষ অর্থাৎ বর বলে ওঠে, আই সে স্টপ, এটা কি মাছের বাজার হচ্ছে? সবাই শুনুন, আমার বউ কোনো বাজারের দ্রব্য মাল নয় যে তাকে নিয়ে দামাদামি করবে। আমার হবু বউ কী চায় আমার কাছ থেকে, তার কাছ থেকে সেটা জেনে নাও, এবং তার কথা মতোই দেনমোহর লেখা হবে। মিমের সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটির মুখে একথা শুনে মিম একেবারে চমকে যায়। কেননা সে ভেবেছিল কি আর হচ্ছেটা কি। করিম চৌধুরী এবার তার নাতনিকে জিজ্ঞাসা করে বলে ওঠে, দাদু ভাই, তোর দেনমোহর কত চাই বল, তাই লেখা হবে। এখানে সবাই উপস্থিত আছে, তুই সবার সামনেই বল তোর কি চাই তোমার হবু বরের কাছ থেকে। মিম কোনো কিছুই বলছে না, মাথা নিচু করে নিচের দিকে তাকিয়ে আছে। বেশ কিছু সময় চলে যায়। করিম চৌধুরী আবার বলে ওঠে, তার কি চাই? এবার হালকা মাথাটা উঁচু করে তার হবু বরের দিকে এক নজরে তাকিয়ে আবার মাথাটা নিচের দিকে দিয়ে বলে ওঠে, হ্যাঁ দাদু, আমার দেনমোহর ততটাই লেখা হোক যতটা আমার প্রয়োজন। আমার মৃত্যুর পরে আমার শেষ কার্য করার জন্য যত টাকার প্রয়োজন, ঠিক তত টাকাই আমার দেনমোহরে লেখা হোক। মিমের কথা মতো কাজী সাহেবের বিয়ে পড়ানো শুরু করে। দেনমোহর লেখার সময় মিমের কথা মতো দেখতে দেখতে বিয়ের সম্পূর্ণ কাজ শেষ। কাজী সাহেব মোনাজাত দেয়, সবাই কবুল বলে মোনাজাত শেষ করে। বর কনেকে যখন তাদের নিজের রুমে পাঠানো হবে, ঠিক তখনই হঠাৎ করে ঝড়ের বেগে কাজী সাহেব তার কোমর থেকে ধারালো এক ব্লেড বের করে করিম চৌধুরীর গলার শিরা কেটে দেয় চোখের পলকে। করিম চৌধুরী ধপ করে সোফায় বসে পড়ে, গলায় ফিনকি দিয়ে গড়গড়িয়ে রক্ত বের হতে থাকে। অন্যদিকে কোনো কিছু পড়ার শব্দে সেদিকে তাকায় সবাই, দেখতে পায় কাজী সাহেবের হাতে ব্লেড, সাথে করিম চৌধুরীর গলা চেপে ধরে ব্যথায় কাতরাচ্ছে। এটা দেখে বর বেশে থাকা সেই ছেলেটি মিমের হাত ছেড়ে দিয়ে দৌড়ে আসে করিম চৌধুরীর কাছে। তারপর বলে ওঠে, দাদু, এটা কি হলো দাদু? তোমার তোমার কিচ্ছু হবে না দাদু, যতক্ষণ এই বাপ্পি আছে তোমার সাথে। এই কে কোথায় আছিস? সব দরজা জানলা এখনই বন্ধ কর, কেউ যেন বিয়ে বাড়ি ছেড়ে বাইরে যেতে না পারে। এই কথা বলার পরে কাজী সাহেব সেখান থেকে পালাতে গেলে বাপ্পি দৌড়ে গিয়ে কাজীকে ধরে ফেলে। তারপর কাজীকে গিয়ে উত্তম মাধ্যম দিতে থাকে। একের পর এক মারতে মারতে আত্মরা করে ফেলেছে। তারপর সিকিউরিটি গার্ডদের হাতে কাজী সাহেবকে তুলে দিয়ে মিমের কাছে আসে। আর মিম করিম চৌধুরীর পাশে বসে কাঁদতে কাঁদতে বলে ওঠে, দাদু, দাদু, তোমার এটা কি করে হলো দাদু? দাদু, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না দাদু। তুমি ছাড়া যে আমার এই পৃথিবীতে কেউ নেই। দাদু, তোমার কি হলো দাদু? চোখ খোলো না দাদু। এসব বলছে আর অঝরে কান্না করছে মিম। কিন্তু করিম চৌধুরী কোনো কথাই বলছে না। নিথর দেহটা সোফায় পড়ে আছে, কিন্তু দেখে এখনো বোঝা যাচ্ছে জীবন আছে। তার মিমের ক্ষতি না হওয়ার কারণে এবং তার যেন কোনো ক্ষতি না হয় সে কারণে বাপ্পি তাকে করিম চৌধুরীর কাছ থেকে জোরপূর্বক করে তুলে নিয়ে তার রুমে বন্ধ করে রাখে, যাতে কেউ প্রবেশ করতে না পারে। এই ভেবে বাপ্পি মিমকে রুমে বন্দি করে রাখে আর সিকিউরিটি গার্ডদের কড়া নজর দিতে বলে সেই রুমের দিকে, কেউ যেন ভিতরে প্রবেশ করতে না পারে এবং বাইরে যেন বের না হতে পারে। তারপর দোতলা থেকে নেমে এসে কাজী সাহেবের সামনে বসে পড়ে বাপ্পি। পকেট থেকে একটি সিগারেট বের করে টানতে থাকে আর বলে ওঠে, লিটন কুত্তার বাচ্চাটাকে ফ্লোরে বসা, ওর সাহস কি করে হয় ওর বাপের সামনে দাদুকে মারার? কলিজাটা আমি বের করে নেব। লিটন বাপ্পির কথা মতো কাজীর ফ্লোরে বসা চারদিকে দিয়ে বন্দুক তাক করে রেখেছে কাজী সাহেবের দিকে। এবার বাপ্পি বলে ওঠে, এই শালা কুত্তার বাচ্চা নকল কাজী সেজে এই বাড়িতে প্রবেশ করছে। তোর উদ্দেশ্যটা কি? তোকে কে পাঠিয়েছে দাদুকে মারতে? সবটা খুলে বল, নয়তো জীবন নিয়ে বাড়ি যেতে পারবি না। জীবনের মায়া থাকলে সবটা সত্যি বলবি। কাজী সাহেব বাপ্পির মুখে একথা শুনে উচ্চস্বরে হাসতে থাকে। সে যে ভয়ঙ্কর পিচাসের মতো সামনে দাঁড়িয়ে আছে সেদিকে তার কোনো ভ্রুক্ষেপও নেই, নিজের মতো করে হেসে চলেছে। এটা দেখে বাপ্পির রাগ একদম 7 আসমানে যায়। আর কোনো কিছু না ভেবে পা দিয়ে মারে এক লাথি তার মুখে। মুখের দাঁতগুলো ভেঙে মুখ দিয়ে গড় গড় করে রক্ত বের হতে থাকে। সাথে সাথে কাজী 3টে উল্টান খায়, তারপর আবার তাকে সোজা করে বসায়। এবার লিটন বলে ওঠে, স্যার, যেদিন বম ব্লাস্ট হয়েছিল এবং চৌধুরী বংশের যতগুলো মানুষ সেই বম ব্লাস্টে মারা গেছে, সেই বম ব্লাস্টের সাথে এই শালার জানুয়ারি বাচ্চা জড়িত ছিল। আমি সেদিন তাকে দেখেছিলাম কিন্তু ধরতে পারিনি।
এই কথা শুনে যেন বাপ্পি যেন আরো রেগে যায়, চোখগুলো লাল, রক্ত কোনো ধারণ করেছে। হাতের সামনে কোনো কিছু না পেয়ে ডাইনিং টেবিল থেকে একটা ফল কাটার ছুরি নিয়ে এসে কোনো কথা ছাড়াই পরপর হাতের 3টে আঙুল কেটে ফেলে বাপ্পি। কাজী সাহেবের সাথে সাথে এক গগন কাঁপানো চিৎকার দিয়ে আত্মনাদের করুণ স্বরে বলে ওঠে, প্লিজ আমাকে আর মেরো না, আমি বাঁচতে চাই। আমি বলছি এসব আমি কেন করেছি, আমাকে কে করতে বলেছে, তবুও আমাকে আর মেরো না, আমি সহ্য করতে পারছি না। কাজী সাহেবের মুখে একথা শুনে সবাই হাসতে থাকে, সাথে বাপ্পিও। এবার বাপ্পি হাসতে হাসতে বলে ওঠে, হ্যাঁ বল শুনি, কেন? সেদিন তুই চৌধুরী বাড়ির প্রত্যেকটা ব্যক্তিকে নৃশংসভাবে হত্যা করেছিলিস, কার কথাই করেছিলিস? কাজী সাহেব বাপ্পির মুখে একথা শুনে কেমন যেন এক রহস্যময় ঠোঁটের নিচে মুচকি একটা হাসি দিয়ে বলতে শুরু করে, হ্যাঁ ভাই বলছি, হ্যাঁ তবুও আর আমাকে মেরো না, আমি সেদিন কি রে তুই কি ভেবেছিস আমি তোকে দেখে ভয় পেয়েছি? আরে বলদের বলদ, চৌধুরী পরিবারকে মেরেছি, আর আজকে মেরেছি চৌধুরীকে, এরপর পুরো চৌধুরী বংশটাকে মেরে ফেলবো, আর তুই আমাকে কি মারবি? ভয় দেখাচ্ছিস? আরে আমি তো নিজেই এখন নিজেকে শেষ করে দেব, পারলে থামিয়ে দেখা। এটা বলে কাজী নিজের পকেটে থাকা ইঞ্জেকশনের সিরিজ বের করে নিজেই নিজের গলায় মারি। তারপর কি যেন গলার ভিতরে ইঞ্জেকশন সিরিজ দিয়ে পুশ করে দেয় নিজেই নিজের গলায়। হঠাৎ করে এমন কিছু ঘটে যাবে বুঝতে পারেনি কেউ। বাপ্পিও হতবাক দৃষ্টিতে তাকিয়ে আছে কাজী সাহেবের দিকে, সাথে লিটন। ছটপট করতে করতে কাজী সাহেব মুখ দিয়ে সাদা ফেনা বের হতে থাকে, সাথে সাথে সেন্সলেস হয়ে পড়ে যায়। বাপ্পিও আর কোনো কিছু না ভেবে কাজী সাহেবের হাতে থাকা ইঞ্জেকশনের সিরিজটা দেখে বোঝা যায় এটা একটা কেমিক্যাল, যেটা কারো শরীরে পুশ করলে কয়েক ঘন্টার ভেতরে সে মারা যাবে। এটা দেখে বাপ্পি একটা ঠোঁটের নিচে রহস্যময় হাসি দেয়, তারপর লিটনকে হাতের ইশারায় কথায় যেন যেতে বলে। অন্যদিকে বাপ্পি আর কোনো কিছু না ভেবে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিছু সিকিউরিটি গার্ডকে ও করিম চৌধুরীকে সাথে করে হসপিটালে পাঠিয়ে দেয় গাড়ি নিয়ে। ফুল স্পিডে ড্রাইভিং করছে বাপ্পি। বাড়ি থেকে কয়েক কিলোমিটার চলে এসেছে। পাড়ায় সামনে রেখে গাড়িগুলো থেমে আছে, তার সামনে আর যেতে পারছে না। এটা দেখে বাপ্পি গাড়ি থেকে নেমে সিকিউরিটি গার্ডদের কাছে যায় আর বলে ওঠে, কি ব্যাপার, তোমরা এখনো এখানে দাঁড়িয়েছো? তোমরা জানো না ইমার্জেন্সি চৌধুরী সাহেবকে নিয়ে হসপিটালে যেতে হবে? পেছন ঘুরে সিকিউরিটি গার্ডগুলো দেখতে পায় তাদের সামনে স্বয়ং বাপ্পি দাঁড়িয়ে আছে। বাপ্পিকে দেখে সিকিউরিটি গার্ডগুলোর মধ্যে থেকে একজন বলে ওঠে, স্যার, রাস্তায় কেউ বা কারা রাস্তা বন্ধ করে রেখেছে, আমরা সামনে যেতে পারছি না, মনে হচ্ছে এটা কারো ষড়যন্ত্র, যাতে আমরা সময় মতো হসপিটালে চৌধুরী সাহেবকে নিয়ে না যেতে পারি। নয়ন নামে সেই সিকিউরিটি গার্ডের মুখে একথা শুনে বাপ্পি গার্ডগুলোকে সরে যেতে বলে। সামনে গিয়ে দেখে সত্যি বড় বড় পাথরে কেউ বা কারা রাস্তার মধ্যে রেখেছে। এটা দেখে এবার বাপ্পি যখনই পেছন ফিরে চলে আসতে যাবে, ঠিক তখনই দেখে প্রায় 50 থেকে 60টা ছেলে পেলে তাদের দিকে অস্ত্র নিয়ে এগিয়ে আসছে। সবার হাতে চাইনিজ কুড়াল, ধারালো অস্ত্র, লেজার, রমদা, কাঠি, ছুরি ইত্যাদি দিয়ে আসছে তাদের দিকে। বাপ্পি কোনো কিছু না ভেবে গাড়িতে চেপে বসে, তারপর গাড়িটাকে পিছনে নিয়ে যায়। গাড়িটাকে পিছনে নিয়ে যেতে গিয়ে বাপ্পির একটি গাড়িরই নদীতে পড়ে যায়। তারপর সবাই অগোচরে বাপ্পি করিম চৌধুরীকে গাড়ি থেকে বের করে অন্য একটি গাড়িতে বসিয়ে দিয়ে কয়েকটি সিকিউরিটি গার্ডগুলোকে হাসপাতালে নিয়ে যেতে পারে অন্য রাস্তা ধরে। আর বাপ্পি সেই গাড়িটি নিয়ে চলে আসে গুন্ডাগুলোর সামনে। গুন্ডাগুলো একের পর এক গুলি শো করছে বাপ্পির দিকে সিকিউরিটি গার্ডগুলোর উপরে। তারপর একের পর এক মারতে থাকে বাপ্পির সিকিউরিটি গার্ডগুলোকে। রাস্তার মধ্যে দেখে যায় স্বয়ং বাপ্পি। এটা দেখে গাড়ি থেকে নেমে গাড়ির ভিতর থেকে একটা ধারালো রড বের করে প্রথম দুজনের গলায় মারে কোপ। তারপর তার হাতে থাকা সেই ধারালো রডের অস্ত্রটা নিয়ে এগিয়ে যায় গুন্ডাদের দিকে, কারো পেটে, কারো ঘাড়ে, কারো কোমরে, কারো হাতে তো কারো পায়ে। একের পর এক সেই ধারালো রডের কোপ দিতে থাকে। যাকে যেখানে দিয়েছে সে একেবারে সেখানেই ব্যথায় কাতরাচ্ছে। সবাইকে কম বেশি মেরে শুইয়ে দিয়েছে। এরপর বাপ্পি যখনই আরেকজনকে মারতে যাবে, ঠিক তখনই হঠাৎ করে কোথা থেকে একটি গুন্ডা এসে চাইনিজ একটা কোড়াল দিয়ে তার পিঠে মারে এক কোপ। বাপ্পির পিঠে কোড়ালটা একেবারে গেঁথে যায়, কিন্তু তবুও বাপ্পি কোনো কিছু মনে না করে একের পর এক কোপ মারতে থাকে গুন্ডাদের। মারতে মারতে আধমরা করে ফেলে গুন্ডাদের। তারপর বাপ্পি তার পিঠে গেঁথে যাওয়া কুড়ালটা একটানে বের করে
সেই কুড়ালটা দিয়ে একের পর এক গুন্ডাদের গলায় আঘাত করতে থাকে। পুরো পাগল হয়ে গেছে বাপ্পি, সবাইকে মেরে শুইয়ে দেয় সেখানে। বাপ্পির এরকম পাগলামো দেখে দূর থেকে লুকিয়ে থাকা একটি ব্যক্তি সেখান থেকে পালিয়ে যায়। তারপর বাপ্পি সেই লাশগুলোর উপর দিয়ে গাড়ি চালিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয়। অন্যদিকে বডিগার্ডগুলো করিম চৌধুরীকে নিয়ে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে তার অপারেশন চলছে। এদিকে রুমে বন্ধ করে রেখেছে মিমকে। মিম রুমের ভেতর থেকে চিৎকার করছে আর বলছে, কে আছো? বের করো আমায়। আমি এখানে থাকতে চাই না। আমি আমার দাদুর কাছে যাইতে চাই। আমার দাদুকে কি করেছে তোমরা? আমাকে এখান থেকে বের করো। এসব বলছে আর মিম অঝরে কাঁদছে। রুমের মধ্যে বিছানার উপরে নিজেকে অগোছালো করে ফেলেছে। কাঁদতে কাঁদতে মিম এক পর্যায়ে ফ্লোরে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে ডাক্তাররা একের পর এক চিকিৎসা করে চলেছে করিম চৌধুরীর। অবশেষে ঘন্টার পর ঘন্টা পেরিয়ে যায়। সবশেষে অপারেশন সাকসেসফুল হয়। ডাক্তাররা বেরিয়ে আসে। ডাক্তারদের দেখে বাপ্পি বলে ওঠে, ডাক্তার সাহেব, এখন চৌধুরী সাহেবের কি অবস্থা? তিনি সুস্থ আছেন তো? বাপ্পিকে উত্তেজিত থাকতে দেখে এবার ডাক্তাররা বাপ্পির দিকে তাকিয়ে মৃদু কণ্ঠে বলে ওঠে, শান্ত হন মিস্টার বাপি চৌধুরী সাহেব এখন সম্পূর্ণ সুস্থ ও অপারেশন সাকসেসফুল হয়েছে। আমরা ওনাকে কিছুক্ষণের মধ্যে বেডে ট্রান্সফার করব। আপনি সেখানে গিয়ে ওনার সাথে দেখা করতে পারেন। তবে উনি হয়তো এখন কথা বলতে পারবে না, কেননা উনি গলায় খুব জোর আঘাত পেয়েছেন। ডাক্তারদের মুখে সুস্থ আছে কথাটা শুনে বাপ্পি যেন হাঁপ ছেড়ে বাঁচল। তারপর বাপ্পি হসপিটালের একটানা আজকে 24 ঘন্টা করিম চৌধুরীর দিকে নজর রাখতে বলে সিকিউরিটি গার্ডদের। চারদিকে কড়া নজর ও ভালো করে পাহারা দিতে বলে। সেখান থেকে বেরিয়ে পড়ে বাপ্পি বাড়ির উদ্দেশ্যে, কেননা বাড়িতে একা আছে মিম। অন্যদিকে মিম নিজে কেঁদে একাকার হয়ে গেছেন। কাঁদতে কাঁদতে সেখানেই ঘুমিয়ে গেছে। সিকিউরিটি গার্ডগুলো বাইরে কড়া নজরে পুরো বাড়িটা পাহারা দিচ্ছে। কেউ ভিতরে ঢুকতে পারছে না, কেউ বের হতে পারছে না। সবাই বাপ্পিকে দেখে যে যার জায়গা ও পজিশন নিয়ে নেয়। তারপর লিটন নামের সেই বডিগার্ডটি এসে মিমের রুমে দরজা খুলে দেয়। তারপর মিমের রুমে বাপ্পি ভিতরে প্রবেশ করে দেখে পুরো অগোছালোভাবে ঘুমিয়ে আছে মিম, এবং সাথে তার বডিগার্ডগুলো গেছে রুমের ভেতরেই। এদিকে মিমের পেট থেকে শাড়ির আঁচলটা এক সাইডে সরে গেছে, পেটের খানিকটা অংশ দেখা যাচ্ছে। এটা দেখে বাপ্পি বলে ওঠে, এখন কোনো সমস্যা নেই, আমি ওর সাথে আছি। তোমরা বাইরের দিকটা ভালো করে পাহারা দাও, যেন আমার অনুমতি ছাড়া কেউ ভেতরে প্রবেশ করতে না পারে এবং বাইরে যেন যেতে না পারে। তারপর সেখান থেকে লিটন সহ বাকি বডিগার্ডগুলো চলে যায়। অন্যদিকে বাপ্পি মিমের আঁচলটা ভালো করে পরিয়ে দেয়। তারপর মিমকে কোলে করে খাটে ভালো করে শুইয়ে দেয়। তারপর কিচেন রুমে গিয়ে নিজেই মিমের জন্য খাবার রান্না করে মিমের জন্য নিয়ে আসে মিমের রুমে। তারপর মিমকে ডেকে বলে ওঠে, মিম, মিম ওঠো, এই খাবারটা খেয়ে নাও। মিম শুনতে পাচ্ছ? ওঠো। এভাবে একের পর এক ডাকতে থাকে মিমকে, কিন্তু মিমের ওঠার কোনো নামগন্ধ নেই। তাই এবার বাপ্পি মিমকে কোলে করে নিয়ে যায় বাথরুমে। তারপর সেখানে শাওয়ার ছেড়ে দেয়। ঝর্ণার পানিতে ভিজে যাচ্ছে দুজনের শরীর। হঠাৎ করে ঘুম ভেঙে যায় মিমের। মিম মিটমিট করে চোখ খুলে দেখে শাওয়ারের নিচে তার দুজন দাঁড়িয়ে আছে। এটা দেখে মিম আবার বলে ওঠে ভয়াত কণ্ঠে, আপনি আপনি এখানে কি করছেন? আমাকে আপনি স্পর্শ কেন করছেন? এই বলে মিম একের পর এক আঘাত করতে থাকে। কিল, ঘুষি, লাথি যা পাচ্ছে তাই দিয়ে আঘাত করছে, কিন্তু তবুও বাপ্পি সেদিকে কোনো হেলদোল নেই। বাপ্পির এরকম অবস্থা দেখে মিম আবার বলে ওঠে, আপনি কেমন মানুষ বলেন তো? আপনার শরীরের চামড়া কি গন্ডারের চামড়া? এতবার বলছি ছাড়েন, তারপরও ছাড়ছেন না। দাঁড়ান, দেখাচ্ছি মজা। এই বলে মিম কোনো কথা ছাড়াই আর কোনো কিছু না ভেবে বাপ্পির বুকে কামড় বসিয়ে দেয়। তবুও বাপ্পি মিমকে ছাড়ে না। এবার বাপ্পি হাসতে হাসতে বলে ওঠে, কি জান, কোলে রেখেছি, ভালো লাগছে না? ঠিক আছে, যখন থাকতে চাচ্ছ না তোমার ইচ্ছা। এই বলে কোনো কথা ছাড়াই বাপ্পি ধপ করে বাথরুমের ফ্লোরে মিমকে ফেলে দেয়। মিম সাথে সাথে পড়ে যায়। কোমরে হাত দিয়ে চিৎকার করে বলে ওঠে মিম, ও মা গো, আমার কোমর পুচি ভাঙলো গো। ও দাদু গো, এই গন্ডারটা আমায় ফেলে দিল গো। তোমার আদরের নাতিকে ব্যথা দিয়েছে গো। ও দাদি গো, ও দাদু গো, কোথায় তোমরা? এটা দেখে বাপ্পি এবার উচ্চস্বরে হাসতে থাকে। মেয়েটা পারেও বটে পাগলের মতো বকবক করতে, একেবারে বাচাল প্রকৃতির। তারপর বাপ্পি আবার মিমকে কুলে তুলে নেয়। তারপর শাওয়ারের নিচে তাকে ভালো করে দুজনে স্নান করে নেয়। অতঃপর মিমকে নিয়ে ভেজা শরীরে তার রুমে নিয়ে আসে। তারপর কোল থেকে নামিয়ে দিয়ে বাপ্পি বলে ওঠে, এই নাও, এখন কাপড়টা চেঞ্জ করে নাও, আর আমি খাবার নিয়ে আসি। এর বাইরে যদি একটাও কথা বলেছো তো।
বাপ্পি কথা শেষ করার আগেই হাতের ইশারায় মিম বাপ্পিকে থামিয়ে দিয়ে বলে ওঠে, হয়েছে হয়েছে, বেশ, আর বলা লাগবে না। আমি এভাবেই থাকবো, আপনার যা করার তাই করেন। আর আমি কোনো কিছুই খাবো না। আপনি একটা খুনি, আপনি আমার দাদুকে খুন করেছেন। দেখো, তুমি হয়তো জানো না আমি কে, আমার পরিচয় কি। ধীরে ধীরে সব জানতে পারবে। আর যেটা বলেছি সেটা যদি না করো তাহলে আমি নিজেই কি করতে পারি জানো তো? আপনার যা ইচ্ছা তাই করেন, আমার কোনো কিছু যায় আসে না। এটা বলে মিম বিছানায় মুখ অন্যদিকে ঘুরিয়ে বসে পড়ে। অন্যদিকে বাপ্পিও একটা বাঁকা হেসে মিমকে বিছানা থেকে দাঁড় করায়। তারপর মিমের পরনে থাকা শাড়িটা তার বুক থেকে সরিয়ে দেয়। এখন পুরো পেট দেখা যাচ্ছে। এটা দেখে মিম একেবারে চমকে যায় আর তোতলাতে তোতলাতে বলে ওঠে, আরে আরে, আপনি পাগল নাকি? কি করছেন? ছাড়েন বলছি, আমি নিজে করে নিচ্ছি, আপনাকে লাগবে না। আহা, এই ভুলটা মোটেও করিও না জান পাখি। আমি যে কাজটা করি সম্পূর্ণ কাজটা করেই ছাড়ি, তার আগে না। সো আমি তোমায় আগেই বলেছিলাম, এখন আমার কাজটা আমাকে করতে দাও, আর না হলেই জানোই তো কি করতে পারি। এরপর বাপ্পি প্রথমে মিমের পেটের শাড়ির আঁচলটা খুলে ফেলে। এটা দেখে মিম লজ্জায় বাপ্পিকে জড়িয়ে ধরে বুকে মুখ গুজে দেয়। এটা দেখে বাপ্পি একটা বাঁকা হাসি দেয়। তারপর মিমের শরীর থেকে তার সব কাপড় খুলে ড্রেস চেঞ্জ করে দেয়। মিম লজ্জায় একেবারে কেঁদে ফেলেছে। বাপ্পি আর কোনো কিছু না বলে নিজেই চলে যায় বাথরুমে চেঞ্জ করতে। চেঞ্জ করে সোজা বাইরে থেকে খাবার নিয়ে এসে খাইয়ে দিতে থাকে মিমকে। মিম খাবে না। মিমকে ভয় দেখিয়ে অনেক কষ্ট করে বুঝিয়ে শুনিয়ে খাইয়ে দিতে থাকে বাপ্পি। হঠাৎ করে বাপ্পির পকেটে থাকা ফোনটি বেজে ওঠে। বাপ্পি ফোন বের করে দেখতে পায় তার সিকিউরিটি গার্ডদের মধ্যে থেকে নয়ন ফোন করেছে। তাকে ফোন রিসিভ করতেই নয়ন ফোনের ওপাশ থেকে আতঙ্কের কণ্ঠে বলে ওঠে, স্যার স্যার আপনি কোথায়? এখানে একটা দুর্ঘটনা হয়ে গেছে। স্যার আপনি দ্রুত আসেন। কেউ বা কারা চৌধুরী সাহেবকে মারার চেষ্টা করেছে। আমরা বাহিরে পাহারা দিচ্ছিলাম, তার সত্ত্বেও কেউ ভিতরে গিয়ে স্যারের অপারেশন করার পর ওনার মুখের মাস্কটা লাগানো ছিল, সেই মাস্কটা খুলে দেয়, সাথে সাইলেন্ট বন্ধ করে দেয়। এই কথা শুনে বাপ্পি পুরো রেগে যায়। হাতে থাকা খাবারের প্লেটটা ছুঁড়ে মারে ফ্লোরে। এটা দেখে মিম একেবারে চমকে যায়। কাঁদো কাঁদো অবস্থা করে ফেলেছে মিম। মিম বাপ্পির রাগান্বিত কণ্ঠে নয়নের উদ্দেশ্যে বলে ওঠে, হোয়াট? কি বলছো জানো? চৌধুরী সাহেবের যদি কোনো কিছু হয় তোমাদের কাউকে আমি জীবিত ছাড়বো না। তোমরা ওখানে সিকিউরিটি দিচ্ছিলে নাকি গরুর ঘাস কাটতে গেছিলে? বাপ্পি এরকম রাগান্বিত কণ্ঠস্বর শুনতে পেয়ে পুরো সিকিউরিটি গার্ডগুলো থরথর করে কাঁপতে শুরু করেছে। কারণ তারা জানে বাপ্পি একবার খেপে গেলে আর কারো রক্ষে নেই। এবার নয়ন নামের সেই সিকিউরিটি গার্ডটি ভয়ে ভয়ে বলে ওঠে, স্যার আমরা তো ঠিকই সিকিউরিটি গার্ড দিয়েছিলাম, কিন্তু তখন হাবিব এসে আমাদের ঝালমুড়ি খাওয়ায়, আর আমি পানি খেতে চাই, তাই আমি ঝালমুড়ি খেতে পারিনি। কিছুক্ষণ পর এসে দেখি সবাই অজ্ঞান হয়ে পড়ে আছে, আর সেখানে হাবিব নেই। তার ভেতরে দৌড়ে গিয়ে ভেতরে ঢুকে দেখি সেখানে চৌধুরী সাহেবের মুখে মাস্ক ও সাইলেন্ট বন্ধ করা আছে, আর সাথে সাথেই আমি আপনাকে ফোন দেই। এই কথা শুনে বাপ্পি আরো রেগে যায়। এবার বাপ্পি চিৎকার দিয়ে বলে ওঠে, ওই নেমো খারামের বাচ্চা হাবিবকে আমার সামনে চাই। তোদেরকে 24 ঘন্টা সময় দিলাম। 24 ঘন্টার মধ্যে যেন আমি তাকে আমার সামনে পাই। আমি এখনই আসছি। আমি না যাওয়া পর্যন্ত তুই চৌধুরী সাহেবের কাছ থেকে নড়বি না। এই বলে ফোন কেটে দেয় বাপ্পি। বাপ্পির মুখে চৌধুরী সাহেবের নামটা শুনে মিম বাপ্পির 2 হাত দিয়ে শার্টের কলার চেপে ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বলে ওঠে, দাদুর কি হয়েছে বলুন না আমাকে। আপনি দাদুকে কোথায় রেখেছেন বলুন। দাদুর সাথে আপনি কি করেছেন? মিমের এরকম পাগলামো দেখে বাপ্পি মিমকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু মিম কথা শোনারই মেয়ে না। তাই এবার বাপ্পি মিমের 2 ঠোঁট নিজের দখলে নিয়ে নেয়। প্রায় 5 মিনিট ধরে এভাবেই কেটে যায়। এখন যেন পুরোপুরি শান্ত হয়ে গেছে। এটা দেখে শান্ত কণ্ঠে বাপ্পি বলে ওঠে, দেখো, দাদু কোথায় আছে, কোথায় রেখেছি সেটা আমি জানি। আর আমি তোমাদের ভালোর জন্য এ বাড়িতে এসেছি। তুমি সবটা জানতে পারবে। আমি যতক্ষণ না নিজে থেকে তোমায় নিয়ে যাচ্ছি ততক্ষণ অবধি তুমি ঘরের বাইরে এক পাও বাড়াবে না, নয়তো আমার থেকে খারাপ কেউ হবে না। এই বলে বাপ্পি মিমকে বিছানায় ধাক্কা দিয়ে ফেলে দেয় আর বাইরে থেকে দরজায় তালা দিয়ে সিকিউরিটি গার্ডগুলোকে ভালো করে বাড়িটা পাহারা দিতে বলে চলে যায় হসপিটালের উদ্দেশ্যে। অন্যদিকে কাঁদতে কাঁদতে বলে ওঠে, মা, বাবা, ভাই, তোমাদের সাথে
আমাকে কেন নিয়ে গেলে না? আমাকে এখানে কষ্ট দেওয়ার জন্য কেন রেখে গেলে? আমি বন্দি পাখি হয়ে থাকতে চাই না। আল্লাহ কেন আমাকে তোমাদের সাথে নিয়ে গেল না? তোমরা খুব খারাপ, খুব খারাপ। এইসব বলছে মিম আর অঝরে কান্না করছে। কাঁদতে কাঁদতে এক পর্যায়ে মিম অজ্ঞান হয়ে পড়ে থাকে বিছানার উপরে। অন্যদিকে বাপ্পি হসপিটালে পৌঁছে যায়। বাপ্পিকে দেখে নয়ন বলে ওঠে, স্যার খুব ভালো হয়েছে। আমি অলরেডি হাবিবকে খোঁজার জন্য আমাদের কিছু সিকিউরিটি গার্ডকে পাঠিয়ে দিয়েছি। খুব ভালো করেছো। এখন বলো, চৌধুরী সাহেব ঠিক আছে তো? জি স্যার, এখন চৌধুরী স্যার সম্পূর্ণ হবে। তবে আমার মতে ওনাকে এখন এখানে না রাখাই বেশি বেটার হবে, কেননা ওনার ওপর আবারও হামলা হতে পারে। নয়নের মুখে কথা শুনে বাপ্পি এবার চিন্তায় পড়ে যায়। কি করবে, কি থেকে কি করবে, কিভাবে সে প্ল্যান সাজাবে। মাস্টারমাইন্ড অপরাধীকে ধরার জন্য অনেক ভেবেচিন্তে এক পর্যায়ে বলে ওঠে, তুমি একদম ঠিক বলেছো নয়ন। এখানে চৌধুরীকে রাখা যাবে না, নাহলে দাদুর অনেক বিপদ হবে। আমি ডাক্তারের সাথে কথা বলে ওনার ব্যবস্থা করেছি, আর তুমি হাবিবকে আমার সামনে নিয়ে আসার ব্যবস্থা করো। ওকে স্যার, ঠিক আছে। এরপর নয়ন বাকি সব সিকিউরিটি গার্ডগুলোকে নিয়ে বেরিয়ে যায় হাবিবকে খোঁজার উদ্দেশ্যে। অন্যদিকে বাপ্পি ডাক্তারের কেবিনে যায় আর বলে ওঠে, ভেতরে আসতে পারি স্যার? ও মিস্টার বাপি যে, হ্যাঁ আসুন আসুন, ভিতরে আসুন, বসুন। বলেন তো আপনার কি অবস্থা? তো আমি যে জন্য আপনাকে নিয়ে আসলাম, আপনি নিজে শুনেছেন আপনার এত সিকিউরিটি থাকা সত্ত্বেও চৌধুরী সাহেবের উপর হামলা হয়েছে। এর জন্য কিন্তু আপনারা সত্যি দায়ী। আমি সত্যিই খুব লজ্জিত। এত সব সিকিউরিটি দেয়া সত্ত্বেও চৌধুরী সাহেবের ওপর হামলাটা মেনে নেওয়া যাচ্ছে না। আমি পুরো হসপিটালের পক্ষ থেকে আপনার কাছে ক্ষমা চাচ্ছি। দেখুন, সেটা আপনাদের বোকামির জন্য হয়েছে, আর আমি এখানে চৌধুরী সাহেবকে রাখতে চাচ্ছি না। ওনাকে আমি আমার সাথে করে নিয়ে যেতে চাচ্ছি। সো আপনি রিলিজ দেওয়ার ব্যবস্থা করুন। ওকে ঠিক আছে, আমি এখন রিলিজ করে দিচ্ছি। আমার মনে হয় ওনাকে আপনার সাথে নিয়ে যাওয়াটাই বেটার, কেননা হসপিটালে যেখানে হামলা হয়েছে সেখানে এটার কোনো গ্যারেন্টি নেই। ওকে ঠিক আছে। এবার বাপ্পি ডাক্তার সাহেবের কেবিন থেকে বেরিয়ে পড়ে চৌধুরীর কেবিনে। সেখানে গিয়ে চৌধুরী সাহেবের মাথায় হাত বুলাতে থাকে। চৌধুরী সাহেবের গলায় ব্যান্ডেজ করা হয়েছে, কেননা ওনার গলা শিরা কেটে দিয়েছিল। এরপর চৌধুরী সাহেবকে নিয়ে হসপিটাল থেকে সবার চোখের অগোচরে বেরিয়ে পড়ে বাপ্পি। দেখতে দেখতে বিকেল পেরিয়ে সন্ধ্যা নেমে এসেছে। চারদিকে আবছা আবছা কালো ধোঁয়া ও কুয়াশা ছড়িয়ে পড়েছে শুরু করেছে। ঝিঝি পোকার ডাক, সাথে ঝোপঝাড়ে জোনাকি পোকার ফিকফাক আলো জ্বলছে। পরিবেশটা বেশ মনোমুগ্ধকর। সবার অগোচরে পিনপিন নীরবতা আগাছা দিয়ে পরিপূর্ণ একটি বাড়িতে এসে হাজির হয় বাপ্পি। সম্পূর্ণ পরিত্যক্ত একটি বাড়ি, চারপাশটা মাকড়সার জাল দিয়ে ঘেরাও করেছে। মাকড়সারা পুরো অন্ধকার কালো ধোঁয়ারে ছেয়ে গেছে। এই পুরো বাড়িতে কারো উপস্থিতি টের পেয়ে বাড়ির ভেতর থেকে কেউ একজন দরজা খুলে দেয়। তারপর বাপ্পি সেই পরিত্যক্ত বাড়িটির ভিতরে যায়। তারপর নিজে থেকে দরজাটি অফ হয়ে যায়। তারপর আবার একটি দরজার সামনে যায়, আর ওই দরজাটি সামনের হাতের ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সাথে সাথে দরজাটি খুলে যায়। তারপর ভেতরে বাপ্পি প্রবেশ করে। ভিতরে প্রবেশ করতে দেখে সবকিছু রেডি করা আছে। তার চোখের সামনে নয়ন, লিটন ও কিছু গার্ড ভেতরে আছে। প্রায় 5 জনের মতো দেখে বোঝা যাবে যে এখানে কোনো মানুষই থাকে না। বাইরের ভেতরটা ভিতরের বাড়ি, কিন্তু ভেতরটা যেন রাজপ্রাসাদ। তারপর লিটন বাপ্পিকে একটা চেয়ার এনে দেয়। চেয়ারের ওপর পায়ে পা তুলে বসে পড়ে বাপ্পি। তারপর বাপ্পি তার সামনে থাকা পানির বোতলটি থেকে কিছুটা পানি হাতে নিয়ে কাজী সাহেবের মুখে দেয়। কিছুক্ষণ পর পিটপিট করে চোখ খুলেছে সেই ছদ্মবেশী ভণ্ড কাজী। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এ কাজী নিজেই নিজেকে শেষ করতে চেয়েছিল, কিন্তু বাপ্পি তাকে মরতে দেয়নি, বরং তার চিকিৎসা করে আবার তাকে সুস্থ করে তুলেছে এই কয়েকদিনে। অন্যদিকে হাবিব ফোন করে কাউকে বলছে, হ্যালো স্যার, আমি করিম চৌধুরীকে পুরোপুরি শেষ করে দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু আমরা পারিনি এবং তারা আমাকে খুঁজছে। আমি দেশ থেকে পালিয়ে যাচ্ছি, আপনি সব ব্যবস্থা করুন। ওরা আমাকে পেলে একেবারে মেরে ফেলবে জানে, আর আমি ধরা পড়লে সাথে আপনাকে নিয়ে মারবো। তোর দ্বারা কোনো কাজও হবে না। তোকে 1 কোটি টাকা দিয়েছি করিম চৌধুরীকে মেরে ফেলার জন্য, কিন্তু তুই সেটা করতে পারলি না, বরং তুই বেঁচে গিয়ে আমাকে মৃত্যুর মুখে ঠেলে দিলে। যত তাড়াতাড়ি সম্ভব হয় দেশ থেকে পালিয়ে যা, নয়তো আমি তোকে মেরে ফেলবো। জি স্যার, আপনি সব ব্যবস্থা করুন, আমার সব কিছু রেডি আছে। আমি আজকেই দেশ ছেড়ে পালিয়ে যাব। ওরা আমাকে হন্য হয়ে খুঁজছে, আমাকে পেলে তারা জানে মেরে ফেলবে। তুই গোছ গাছ করে রেডি হও,
আমি বাকি সব দেখছি। তোকে আমি অস্ট্রেলিয়া পাঠিয়ে দিচ্ছি, তুই সব কিছু নিয়ে এয়ারপোর্টে চলে আয়। এই ছিল হাবিব ও জাফরের মধ্যে কথোপকথন। এদিকে কাজী মিটমিট করে চোখ খোলার পরে তার সামনে দাঁড়িয়ে থাকা আজরাইলকে দেখে আবার সেন্সলেস হয়ে পড়ে। এটা দেখে বাপ্পি কপাল কুঁচকে কাজীর দিকে তাকায়। আবারও কাজী সাহেবের মুখে পানি ছিটা মারে। আবারও জ্ঞান ফিরে আসে কাজীর জ্ঞান ফিরেছে দেখে এবার বাপ্পি হাসতে হাসতে বলে ওঠে, কিরে, নিজেকে শেষ করে দিতে চেয়েছিলিস না? আরে যেখানে তুই শেষ করবি সেখানে আমি শুরু করব। এত সহজে আমার হাত থেকে বেঁচে যাবি ভাবলি কি করে? বাপ্পির মুখে একথা শুনে শুকনো একটা ঢোক গিলে কাজী সাহেব। আরে ধুর ভাই, কি যে বলি, ও তো একটা ভণ্ড কাজী। কাজী সাহেব কি বলবে কি করবে কোনো কিছুই ভেবে পায় না। কাজীর এরকম নাজেহাল অবস্থা দেখে বাপ্পি এবার হাসতে হাসতে বলে ওঠে, কিরে, কি মিথ্যা বানিয়ে বলবি সেটাই ভাবছিস তো? যেটাই বল না কেন, পরিশেষে তোর সাথে খারাপটাই হবে। যদি ভালো চাস তো নিজের সম্বন্ধেও এসবের পেছনে কে আছে সবটা বল। কাজী এবার বেশ চিন্তায় পড়ে যায়। তারপর কাজী নিজেকে কন্ট্রোল করে কান্না কান্না ভাব নিয়ে বলতে শুরু করে, স্যার, আমার কোনো দোষ নেই। আমি যা করেছি টাকার লোভে করেছি। আমার পুরো একটা পরিবার আছে, সংসার চালাতে হিমশিম খাই আমি। চৌধুরী সাহেবকে মারার জন্য 10 লক্ষ টাকা পেয়েছিলাম, যেটা আমার কাছে 10 বছরের আয়ের সমতুল্য। আমার পরিবার খুব দরিদ্র। টাকার অভাবে আমি আমার সংসারের কোনো কিছুই খাওয়াতে পারি না, তাই আমি এই কাজ করতে বাধ্য হয়েছি। তোকে আমি তোর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে বলতে বলিনি, তোকে তোর সম্বন্ধে বলতে বলেছি। এবং এই কাজের পেছনে কে আছে সেটা দ্রুত বল। অতটা আমার সময় নেই যতটা তুই বলছিস। কাজী বাপ্পির এরকম রাগ দেখে আরো ঘাবড়ে যায় ভীষণ। তারপর ভাববে ধীরস্থির সাথে বলতে শুরু করে, আসলে স্যার, আমি টাকার অভাবে ভালো করে মানুষ হতে পারি নাই, তাই আমি আমার ছেলে মেয়ের ভালো করে মানুষ করার জন্য এই কাজে লিপ্ত হই। আর আমাকে এই কাজ করার জন্য ফোনের মাধ্যমে বলেছিল, আর তারা টাকা এক জায়গায় রেখে চলে গিয়েছিল। পরে আমি সেই জায়গায় গিয়ে টাকাগুলো নিয়ে চলে যাই সে জায়গা থেকে। কিন্তু ওই ব্যক্তি কে ছিল আমি তাকে দেখিনি, তার সাথে আমার কোনো কথা হয়নি। শুধু সে আমাকে ফোনে বলেছিল কি করতে হবে আমাকে, ব্যাস এতটুকুই শুধু আমি জানি। এর বাইরে আর আমি কিছুই জানি না। আমাকে এবার বিশ্বাস করুন, আমাকে ছেড়ে দিন। আমার স্ত্রী, মা বাবা ও সন্তান আছে, আমাকে মারবেন না প্লিজ। কাজী সাহেবের মুখে একথা শুনে উচ্চস্বরে হাসতে থাকে বাপ্পির এরকম পাগলের মতো হাসি দেখে ঘাবড়ে যায় কাজী ভেবে নিয়েছে পাগল হয়ে গেছে বাপ্পি। এবার বাপ্পি হাসতে হাসতে কাজীর চারদিকে একটা ব্লেড নিয়ে বলতে শুরু করে, তোকে আমি প্রথমবারেই বলেছিলাম যে তোর কাছে সময় খুব সংকীর্ণ। তুই যা বলবি সত্য বলবি, তবে প্রাণে বাঁচবি। কিন্তু তুই সেই ভুলটাই করলি, যেটা আমার পছন্দ না। তুই কি ভেবেছিলি আমি তোকে বাঁচিয়েছি আর তোর ব্যাপারে কোনো খোঁজ খবরই নিব না? তুই বরিশালের একটা অনাথ আশ্রমে বড় হয়েছিস। তোর আপনজন বলতে কেউ নেই, তুই একাই বড় হয়েছিস। সাথে বিভিন্ন খারাপ কাজে যুক্ত আছিস তুই। তোকে একটা বাঁচার সুযোগ দিয়েছিলাম, কিন্তু সেটা তুই হাতছাড়া করলি। যেহেতু তুই বেঁচে থাকতে চাস না, তাহলে তোকে বাঁচিয়ে রাখাটা মূর্খের মতো কাজ হবে। তাই গুড বাই, হ্যাপি জার্নি। এটা বলে বাপ্পি হাতে থাকা সেই ব্লেডটা দিয়ে গলার মধ্যে পরপর বেশ কয়েকটা টান মারে। গলাটা কেটে ফালা ফালা হয়ে যায়। সাথে সাথে গলার প্রত্যেকটি শিরা উপশিরা কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। গলাটা মুরগি ও গরুর জবাই যেভাবে করে ঠিক সেভাবেই ছটফট করতে করতে অবশেষে প্রাণ হারায় ভণ্ড কাজী। তারপর লিটন ও নয়নকে কাজীর লাশটা এমন কোথাও ফেলে আসতে বলে যেখানে মুহূর্তের মধ্যেই তার লাশটাকে শিয়াল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খায়। তারপর যেভাবে প্রবেশ করেছিল সেভাবেই বেরিয়ে যায় বাপ্পি। সাথে লিটন ও নয়ন ও কাজী সাহেবের লাশটাকে নিয়ে চলে যায় বস্তার পরে। তারপর বাপ্পি এদিক ওদিক না গিয়ে সোজা গাড়িতে বসে রওনা দেয় চৌধুরী বাড়ির উদ্দেশ্যে। চৌধুরী বাড়ির চারপাশে ঘোরাফেরা করছে অনেকগুলো বডিগার্ড। বাইরে দেখা যাচ্ছে আবার কিছু ছেলে পেলে বাড়ির ভেতর দিকটায় উকিঝুঁকি মারছে। তারপর গাড়ি নিয়ে বাড়ির ভিতর প্রবেশ করে বাপ্পি। গাড়িটাকে পার্কিং করে দোতলা সিঁড়ি ভেদ করে চলে আসে মিমের রুমের দিকে। মিম কাঁদতে কাঁদতে অগোছালো হয়ে সেখানেই ঘুমিয়ে পড়েছে। এটা দেখে মিমকে ভালো করে শুইয়ে দিয়ে তার উপরে থাকা কাঁথা টেনে দেন। তারপর বাপ্পি ফ্রেশ হতে চলে যায়।
ফ্রেশ হয়ে এসে খাটে শুয়ে পড়ে। তারপর মিমের মাথাটা নিজের বুকে নিয়ে মিমকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে। বাপ্পির আগেই মিমের ঘুম ভেঙে যায়। মিম ঘুম থেকে উঠে দেখতে পায় বাপ্পি তাকে জড়িয়ে ধরেছে। এটা দেখে তেলে বেগুনে জ্বলে ওঠে তারপর মিম ধাক্কা দিয়ে ফেলে দেয় বাপ্পিকে। কিন্তু অবাক করা বিষয়, বাপ্পির কোনো কিছুই হয়নি। চোখ মেলে একদৃষ্টিতে তাকিয়ে আছে মিমের দিকে। তারপর মৃদু কণ্ঠে বাপ্পি বলে ওঠে, তোমার মতো একটা খুনির সাহস হয় কি করে আমাকে জড়িয়ে ধরে ঘুমানোর? ও মা গো, বউ কয় কি? তুমি আমার বউ, শুধু জড়িয়ে কেন, পারলে আদর করতে পারি। আমি আপনাকে স্বামী বলে মানি না, তাই আপনি আমাকে দয়া করে স্পর্শ করবেন না, আর কোনো দিন মানব না। ওহো, বউ এটা বললে তো হবে না। তুমি আমার বউ আর আমাকে স্পর্শ করতে দেবে না? এখন তো আমার জেদটা চেপে গেল। শুধু তোমাকে স্পর্শ না, এখন আদরও করব। তুমি শুধু চেয়ে চেয়ে দেখো আর লুচির মতো ফুলো। এরপর বাপ্পি ফ্লোর থেকে উঠে গুটি গুটি পায়ে এগিয়ে যায় বিছানার দিকে। বাপ্পিকে মিমের দিকে এভাবে এগোতে দেখে সে ভয়ে পিছোতে থাকে। পিছনে দেয়ালে গিয়ে ঠেকে যায়। তারপর পা দুটো ধরে হেসকা টান মারে তার দিকে। একেবারে শরীর ঘেঁষে লেগে যায় বাপ্পির সাথে। তারপর বাপ্পি তার মুখে 2 হাত দিয়ে 4 ঠোঁট এক করে দেয়। পাগলের মতো চুষতে থাকে তার ঠোঁট জোড়া। ধীরে ধীরে নিচে নামতে থাকে। ততই মিম কাঁপতে থাকে ভয়ে, কেননা সে ভীষণ ভয় পাচ্ছে বাপ্পিকে। বাপ্পি ধীরে ধীরে চুমু খেতে খেতে নিচে নামে। যখনই হাত দিয়ে মিমের ঘাড়ে কিস করতে যাবে, ঠিক তখনই বিছানার উপরে থাকা মোবাইল ফোনটি বেজে ওঠে। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখতে পায় নয়ন ফোন করেছে বাপ্পিকে। তাই মিমকে কিস করা ছেড়ে দিয়ে ফোনটা রিসিভ করে আর ফোনের ওপাশ থেকে নয়ন বলে ওঠে, হ্যালো বস, আপনি কোথায়? আমরা ওই শালা নেমক হারামের বাচ্চা হাবিবকে ধরে ফেলছি। সে আজকে দেশ থেকে পালিয়ে যেতে চাচ্ছিল। এয়ারপোর্টে আমরা তাকে ধরে ফেলি। এখন তাকে কোথায় নিয়ে যাব? ওই শালা জানোয়ারের বাচ্চা, শালা কুত্তার বাচ্চাটাকে যে করে হোক আমরা সেই গোডাউনে নিয়ে আই। ওখানেই তার ফয়সালা করব আমি, আমার আদালতে। এই বলে বিছানা থেকে টি শার্টটা পরতে পরতে যখনই রুম থেকে বের হয়ে যাবে, ঠিক তখনই পেছন থেকে মৃদু কণ্ঠে মিম বলে ওঠে, শুনুন না প্লিজ, আপনি কোথাও যাচ্ছেন বলুন না। আমার দাদু কোথায় আছে? আমি দাদুকে ছাড়া থাকতে পারছি না। এই পৃথিবীতে তো শুধু আমার দাদুই বেঁচে আছে, আর আপনি ওনাকে নিয়ে কোথায় লুকিয়ে রেখেছেন? মিমের মুখে এরকম মধুর ডাক শুনে বাপ্পি পেছনে এসে মিমের 2 গালে হাত রেখে মৃদু কণ্ঠে বলে ওঠে, জান, আবার যদি তুমি এটুকু জেনে রাখো, আমি তোমাদের ভালো করতে এসেছি, ক্ষতি না। আর আমি যেমনটা সত্যি তেমনটা না। তোমার দাদু যেখানে আছে ভালো আছে, সুরক্ষিত আছে। কিন্তু আর কোনো কিছু বলতে দিল না মিমকে। আবারও ঠোঁটে ঠোঁট দিয়ে আলতো করে স্পর্শ করে বাপ্পি বাঁকা হেসে বলে ওঠে, জান পাখি, যেটুকু জেনেছো আর বলেছো সেটুকুতেই থেকে স্থির থাকো। নয়তো জানো তো আমি কি জিনিস। বিয়ের কিন্তু অনেক দিন পেরিয়ে গেছে, অথচ বাসর হয়নি। আর আজকে করতে গিয়েও করতে পারলাম না, বাসরটা হয়নি। বাপ্পির মুখে একথা শুনে মিম বাপ্পির থেকে পিছনে পিছিয়ে যায়। বাপ্পি মিমকে এভাবে ভয় পেতে দেখে মজা করে মিমের 3 পিসটা পেট থেকে একটু সাইডে সরিয়ে আলতো করে পেটের মধ্যে একটা চুমু খায়। আর সাথে সাথে মিম চোখ বন্ধ করে নেয়। মিমের শরীরে যেন 11,000 ভোল্টের বিদ্যুতের ইলেকট্রিক্যাল প্রবাহিত হয়ে সরাসরি সারা শরীর কাঁপতে শুরু করেছে। মুহূর্তের মধ্যেই শরীরটা ঘেমে একাকার হয়ে যাচ্ছে তার। মিমের এরকম অবস্থা দেখে বাপ্পি বসা থেকে উঠে রুম থেকে বেরিয়ে যায়। আর মিম সেখানে থ মেরে বসে থাকে। সিকিউরিটি গার্ডগুলোকে ভালো করে পাহারা দিতে বলে পুরো বাড়িটাকে যেন ভেতরেই কেউ প্রবেশ না করতে পারে। গাড়ি নিয়ে সোজা চলে যায় সেই গোপন আস্তানায়। সেখানে গিয়ে চেয়ারের ওপরে পা তুলে বসে পড়ে বাপ্পি। এদিকে বাপ্পিকে বাড়ি থেকে বের হয়ে যেতে দেখে জাফর মির্জা সুযোগের সৎ ব্যবহার করে সিকিউরিটি গার্ডগুলোকে তাদের অবস্থান ও জায়গাটা বুঝিয়ে দিয়ে ভেতরে প্রবেশ করে। সিকিউরিটি গার্ডগুলো কোনোভাবে যেতে দিবে না, তবুও জোরপূর্বকভাবে প্রবেশ করে জাফর মির্জা। বাড়ির ভেতরে প্রবেশ করে জাফর মির্জা খুঁজতে থাকে মিমকে। মিম মিম বলে ডাকতে থাকে পুরো বাড়িতে। অন্যদিকে জাফর মির্জার গলার স্বর শুনতে পেয়ে ঘরের ভেতরে পড়ে থাকা মিম চিৎকার করে বলে ওঠে, আঙ্কেল আঙ্কেল, আমি এখানে, প্লিজ আমাকে এখান থেকে বাঁচান। আমি এখানে থাকতে চাই না, আমি দাদুর কাছে যেতে চাই। মিমের গলার স্বর শুনতে পেয়ে জাফর সবগুলো রুম তন্ন তন্ন করে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে চলে আসে সেই রুমের দরজার সামনে। সেখানে 2 জন সিকিউরিটি গার্ড পাহারা বসিয়েছে মিমকে, যাতে সে ঘরের বাইরে যেন না যেতে পারে।
এবং ঘরের ভিতরে যেন কেউ প্রবেশ করতে না পারে। কিন্তু মিমের অনেক চিৎকার চেঁচামেচি এবং জাফরের অনেক জোরাজোরি করে ভেতরের জাফর শিকদার প্রবেশ করে এবং ভিতরে থেকে তারা দরজা বন্ধ করে দেয়। এটা দেখে বডিগার্ডগুলোর মধ্যে থেকে সাইফুল নামের সেই বডিগার্ডটি ফোন করে বলে ওঠে, হ্যালো স্যার, স্যার আপনি কোথায় আছেন? এইদিকে একটা সর্বনাশ হয়ে গেছে। এখানে জাফর শিকদার এসেছে আর ম্যাম ওনাকে নিয়ে রুমের ভেতরে গেছে এবং ভিতর থেকে দরজা বন্ধ করে দিয়েছে। বাপ্পি একথা শুনে পুরো রেগে যায় আর ক্ষিপ্ত কণ্ঠে সাইফুল নামের সেই বডিগার্ডের উদ্দেশ্যে বলে ওঠে, হোয়াট? তোমরা থাকা সত্ত্বেও জাফর শিকদার বাড়ির ভেতরে প্রবেশ করলো কি করে? তোমরা কি গরুর ঘাস খেতে গিয়েছিলে? সরি স্যার, আমরা অনেক চেষ্টা করেছি তাকে বাধা দেওয়ার, কিন্তু ব্যাটাই আমাদের কোনো কথা শুনেনি আর ম্যাডাম ওনাকে জোর করে নিজের রুমে নিয়ে গেছে। ওকে, তোমরা ভালো করে পাহারা দাও। জাফর শিকদার কি বলে সেটা শোনার চেষ্টা করো, আর আমি খুব দ্রুত সেখানে আসি। ওকে স্যার, ঠিক আছে। এরপর বাপ্পি নয়ন ও লিটনকে হাবিবের দিকে ভালো করে খেয়াল রাখতে বলে বেরিয়ে পড়ে সেই কালো অন্ধকার ঘন রাত্রির বাড়ি থেকে। ফুল স্পিডে গাড়ি নিয়ে যাচ্ছে তার বাড়ির উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যেই বাড়িতে প্রবেশ করে বাপ্পি। তারপর বাপ্পি পকেট থেকে ডুপ্লিকেট একটা চাবি বের করে রুমের দরজা খুলে তার রুমের ভিতর প্রবেশ করে দেখতে পায় জাফর ও মিম বসে গল্প করছে। জাফর হঠাৎ করে বাপ্পিকে দেখে চমকে যায়, চমকে গিয়ে বলে ওঠে, তো তো তুমি তো তো তুমি এখানে কি করে? তো তো তুমি তো বাইরে গিয়েছিলে, তাহলে এখানে কি করে এলে? জাফর শিকদারের মুখে একথা শুনে বাপ্পি এবার উচ্চস্বরে হাসতে থাকে। হাসতে হাসতে সোফায় গিয়ে বসে পড়ে, পায়ের উপর পা তুলে বসে পড়ে বাপ্পি আর বলে ওঠে জাফর শিকদারের উদ্দেশ্যে, তো তুই কি ভেবেছিলি আমি বাইরে যাব এরই সুযোগ নিয়ে তুই বাড়ির ভিতরে আসবি আর এসে ভুলভাল বোঝাবি? কিন্তু তুই বড্ড বড় ভুল করলি। এখানে এসে তুই জানিস না তোর সাথে কি হতে চলেছে। ওয়েট অ্যান্ড ওয়াচ। ও তাই নাকি? তুই যেভাবে বলছিস যেন পুরো সম্পত্তির মালিক তুই। তোকে মিম ডিপোজ দিবে আর ওকে এখান থেকে নিয়ে যাব। তুই ওর দাদুকে খুন করেছিস, তোকে পুলিশে দেব। জাফর শিকদারের মুখে একথা শুনে যেন এবার পুরো পাগল হয়ে ওঠে বাপ্পি। বাপ্পি পাগলের মতো হাসতে থাকে, সাথে দুই হাত দিয়ে তালি বাজাতে থাকে। এবার হাসতে হাসতে বলে ওঠে বাপ্পি, আরে আগে ভেবেছিলাম তুই গাধা, কিন্তু এখন দেখেই মহাগাধা। আমার বাড়ি, আমার ঘর, আমার সম্পত্তি, আর আমাকেই তাড়িয়ে দিবি? বাপ্পির মুখে একথা শুনে যেন একেবারে চমকে যায় জাফর শিকদার। বাপ্পির উদ্দেশ্যে বলে ওঠে, হোয়াট আর ইউ ক্রেজি ম্যান? একটি গাড়ি যেমন একদিনের জন্য ভাড়া নিলে সে গাড়িটা নিজের হয়ে যায় না, ঠিক তেমনই বাড়ির মেয়েকে বিয়ে করলে বাড়ির সম্পত্তি তোমার হয়ে যায় না। মিস্টার জাফর শিকদার, আপনি কথা বলেন ভালো, কিন্তু কথাগুলো ভিত্তিহীন। আমার কাছে ডকুমেন্ট আছে, প্রমাণ আছে, ফাইল আছে, কাগজ আছে, পত্র আছে, দলিল আছে, রেকর্ড আছে। যা চাইবেন তাই আপনার সামনে পেশ করব। দুজন দুজনের কথোপকথন শুনে মিমের মাথা পুরো হ্যাং হয়ে গেছে। সে কোনো কিছুই বুঝতে পারছে না কি ঘটছে এখানে, আর পুরো সম্পত্তি বা তার নামে কেন হবে। তাই এবার জাফর শিকদার বলে ওঠে, ওকে ঠিক আছে, দেখাও কাগজপত্র দেখি। এরপর বাপ্পি সেই কাগজপত্রগুলো দেখায় জাফর শিকদার ও মিমকে। দুজনে দেখে বিস্মিত। সত্যি তার নামেই সবকিছু লিখে দিয়েছে তার দাদু করিম চৌধুরী। এটা দেখে মিম একেবারে হতবাক। তাই এবার মিম বলে ওঠে, এসব কিছু মিথ্যে। তুমি দাদুর কি করেছো বলো? তুমি দাদুকে দিয়ে জোর করে এইসব সাইন করিয়ে নিয়ে এসেছো। এখন সব কিছু নিজের বলে দাবি করছো। তোমার আমি ছাড়বো না। ও বেবি, কুল ডাউন। এত উত্তেজিত হলে হবে? সবেই তো খেলা শুরু হয়েছে, খেলা কোথায় গিয়ে শেষ হয় দেখো। আর মিস্টার জাফর শিকদার, আপনাকে আমি লাস্ট একটা ওয়ার্নিং দিচ্ছি। এ বাড়িতে আসতে হলে আমার পারমিশন নিয়ে আসতে হবে, বিকজ মাই লাইফ পার্টনার ইজ মিম। সো মিমের সাথে দেখা করতে আসলে আগে আমার পারমিশন নিতে হবে, আর আমার পারমিশন না নিলে নট অ্যালাউ। তোকে আমি পুলিশে দেব। তুই আঙ্কেলকে মেরেছিস, করিম চৌধুরীকে হত্যার অপরাধে তোকে আমি জেলে ঢুকাবো। তুই শুধু অপেক্ষা কর। আজকে তোর হাতে সব কিছু আছে বলে তুই যা ইচ্ছে তাই করতে পারিস না। আজকে চলি রে মা, অন্য কোনো দিন সময় পেলে অবশ্য তোর সাথে দেখা করে যাব।
এই বলে জাফর শিকদার একটা রাগী লুক দিয়ে দাঁত কটমট করতে করতে চৌধুরী বাড়ি থেকে বেরিয়ে সোজা গাড়ি নিয়ে চলে যায় তার নিজ গন্তব্যে। এদিকে জাফর চলে যাওয়ার সাথে সাথে বাপ্পি মিমের 2 হাত চেপে ধরে দেয়ালে ঠেসে ধরে আর বলে ওঠে, তোর সাহস কি করে হয় আমার পারমিশন ছাড়া জাফর শিকদারকে বাড়ির ভেতরে ঢোকাবান? প্লিজ ছাড়ুন আমাকে, আমার লাগছে, খুব ব্যথা করছে কিন্তু। বাপ্পি মিমের হাত এমনভাবে চেপে ধরেছে যে কাচের কয়েকটা চুড়ি ভেঙে মিমের হাতে গেঁথে গেছে। কিছুক্ষণ পরে বাপ্পির হুঁশ ফিরে। তারপর বাপ্পি হাত ছেড়ে দিয়ে সেই হাত থেকে চুড়িগুলো বের করে সেটাকে স্যাভলন ও ডেটল দিয়ে পরিষ্কার করে ব্যান্ডেজ করে দেয়। সাথে সেই জায়গায় একটা আলতো করে চুমু খেয়ে বলে ওঠে, আরে কলিজা, তুই কেন বুঝোস না? আমার রাগ উঠলে আমি নিজের রাগটাকে কন্ট্রোল করতে পারি না। আমি তো বলেছি আমি তোমাদের ভালোর জন্য এসেছি, ক্ষতি করতে না। ওই জাফর শিকদারও হচ্ছে তোমার পরিবারের খুঁ। পুরো কথা বলতে গিয়ে বাপ্পি থেমে যায়। আর কোনো কথা না বলে মিমকে কোলে তুলে নেয়। তারপর বাপ্পি মিমের ঘাড়ে আলতো করে একটা কামড় দেয়। সাথে সাথে মিম আহ করে ওঠে আর বাপ্পি আবারও বেরিয়ে পড়ে সেই অজানা রহস্যের পিছনে। ও হ্যাঁ, চলুন, আপনাদের এটা বলতে ভুলে গেছি। আপনারা ভাবছেন কখন সম্পত্তি লিখে দিল করিম চৌধুরী বাপ্পির নামে, তাই তো? আসলে হসপিটাল থেকে যখন বাপ্পি করিম চৌধুরীকে নিয়ে অন্য এক আস্থানায় যাচ্ছিল, ঠিক তখনই করেন চৌধুরী সবকিছু লিখে দিয়েছে বাপ্পির নামে। কারণ সে জানে বাপ্পি নিজের জীবন দিয়ে দিবে, কিন্তু কখনো বিশ্বাসঘাতকতা করবে না। তাই তিনি পুরো সম্পত্তি রেখে দিয়েছে বাপ্পির নামে। বর্তমান করিম চৌধুরী কোথায় আছে সেটা না হয় রহস্যময় হিসেবে থাকুক, পরবর্তীতে অবশ্যই জানানো হবে। গল্পের সাথে থাকুন। আমাদের সাথে কথা বলতে বলতে বাপ্পি গাড়ি নিয়ে ওই ভাঙাচোরা ভুতুরে বাড়িতে প্রবেশ করে। ঠিক সেদিনের মতো বাড়ির ভেতরে প্রবেশ করে তারপর ওই চেয়ারে বসে পড়ে, পায়ের উপর পা দিয়ে আর বলে ওঠে, কি রে, কি ভেবেছিলি চোখের আড়ালে ধুলো দিয়ে পালিয়ে যাবি দেশ ছেড়ে, তাও আবার এই বাপ্পির চোখে ফাঁকি দিয়ে? বাপ্পির এরকম রাগ দেখে পুরো কাঁপা শুরু করেছে থরথর করে হাবিব। হাবিব কি করবে কি বলবে কোনো কিছুই ভেবে পায় না, কেননা স্বয়ং তার সামনে দাঁড়িয়ে আছে মৃত্যু। আর এই মৃত্যুকে অপেক্ষা করে পালিয়ে যাওয়া তার পক্ষে সম্ভব না। বাপ্পির এরকম রাগ দেখে জোরে সোরে হয়ে গুটিসুটি মেরে বসে থাকা হাবিব কাঁদতে কাঁদতে বলে ওঠে, ভাই আমার ভুল হয়ে গেছে, ভাই আমাকে মাফ করে দাও। আমি বুঝতে পারিনি, আমি টাকার লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি আমার ভুল বুঝতে পেরেছি, ভাই আমাকে ছেড়ে দাও। হাবিবের মুখে এই কথা শুনে হাসতে থাকে বাপ্পি। বাপ্পি হাসতে হাসতে বলে ওঠে, মাফ? তাও আবার তোকে? আচ্ছা ঠিক আছে, যেহেতু তুই বলছিস তাহলে তোকে মাফ করে দিব, কিন্তু তার আগে কিছু সত্য পূরণ কর। এসব কার কথাই করেছিস? কেনই বা করিম চৌধুরীর উপরে হামলা করেছিস কেন? বাপ্পির মুখে একথা শুনে ঘামতে থাকে হাবিব। এত সুন্দর একটা রুমে অঝরে শরীর বেয়ে ঘাম টপ টপ করে পড়ছে হাবিবের। হাবিব কি বলবে কি করবে কোনো কিছু ভেবে পায় না, কেননা হাবিব যে সব টাকার লোভে করেছে, টাকার লোভে অন্ধ হয়ে সে বিশ্বাসঘাতকতা করেছে বাপ্পির সাথে। আর বাপ্পি যে বিশ্বাসঘাতকদের রেহাই দেয় না সেটা বেশ ভালো করেই জানে হাবিব। বাপ্পি সবকিছু মেনে নেবে, কিন্তু বেঈমানদের কখনো সে ছাড় দেবে না। তার ক্যারেক্টারের ডিসিশনে যে একটাই লেখা, সে ছেড়ে দেয় কিন্তু ছাড় দেয় না, সে ধরে না, ধরলে আর কাউকে ছাড়ে না। এবার হাবিব কাঁদতে কাঁদতে বলে ওঠে। অন্যদিকে বাপ্পি হাতের ইশারায় লিটনকে ভিডিও রেকর্ড করতে বলে, ভাই আমি এসব টাকার লোভে করেছি, টাকার লোভে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। আমাকে এবারের মতো ছেড়ে দাও। আমাকে এসব করিম চৌধুরীর বন্ধুর ছেলে ও আপনার ছেলের বন্ধু মিস্টার জাফর শিকদার টাকা দিয়েছিল, যাতে আমি আপনার ও করিম চৌধুরীকে মেরে ফেলতে পারি। বিনিময়ে এসে আমাকে 1 কোটি টাকা দিয়েছিল, যে টাকাটা দিয়ে আমি সারা বছর বসে খেতে পারতাম। আমি শুধু এতটুকু জানি ভাই, এর বেশি কিছু আমি জানি না। আমাকে এবারের মতো ছেড়ে দাও, আমি আর এ ভুল দ্বিতীয়বার করব না। কথাগুলো শুনছিল বাপ্পি আর ফল কাটা ছুরি দিয়ে ফল কেটে খাচ্ছিল বাপ্পি। হঠাৎ করে হাবিব কথা বলা শেষ করার সাথে সাথে ফল কাটা ছুরিটা দিয়ে আচমকায় পোস্ট মারে হাবিবের হাতের মধ্যে। সাথে সাথে হাতটা এফর ওফর হয়ে ছুরিটা বেরিয়ে যায়, আর সেই হাতের মধ্যে গেঁথে থাকা ছুরিটা দিয়ে মারে এক টান। মুহূর্তের মধ্যেই হাতটা দুভাগ হয়ে ফালা ফালা হয়ে যায়, আর সেই হাতের মধ্যেই নয়ন চুল নিয়ে এসে আর চুন ঢেলে দেয়। সেই ক্ষতস্থানের সাথে সাথে রক্ত ও চুন একত্রিত হয়ে পড়ে হাতটা যেন মুহূর্তের মধ্যেই রক্তগুলো কালো হয়ে যায়। পাগলের মতো ছটফট করতে থাকে হাবিব, চিৎকার করতে থাকে গরুর মতো। তারপর বাপ্পি বলে ওঠে, তোকে আমি শুরুতেই বলেছিলাম আমি বিশ্বাসঘাতকদের কখনোই ছাড় দেই না। হতে পারে আমি তাদের ছেড়ে দেই, কিন্তু ছাড় দেয় না। তোর কষ্টটা দেখে খুব আফসোস হচ্ছে যে তুই বিশ্বাসঘাতকতা কিভাবে করতে পারলি।
মরতে তো তোকে হবেই, আমার আদালতে সেটা নিশ্চিত। এই বলে বাপ্পি আর কোনো কথা ছাড়াই আর কোনো কিছু কাউকে বুঝে ওঠার আগে সেই ফল কাটার ছুরিটা দিয়ে একের পর এক আঘাত করতে থাকে তার গলায়। এদিকে ছুরির আঘাতে গলায় একের পর এক আঘাত করার কারণে মুহূর্তের মধ্যেই মারা যায় হাবিব। হাবিব মরে গেছে, তাও একের পর এক ছুরি দিয়ে আঘাত করে চলেছে। গলার ভেতরে বাপ্পির এরকম পাগলামো দেখে লিটন তাকে থামায় আর বলে সে মরে গেছে। অনেক বুঝিয়ে শুনিয়ে গাড়িতে এনে বসিয়ে দেয় বাপ্পিকে। লিটন ও নয়ন সব সামলে নেবে বলে পাঠিয়ে দেয় বাপ্পিকে তার নিজ গন্তব্যে। বর্তমানে গাড়িতে ড্রাইভিং করছে বাপ্পি। গাড়ি নিয়ে চলে আসে সেই চীনা পরিচিত মুখখানের কাছে। মিস্টার করিম চৌধুরী বাপ্পিকে দেখার সাথে সাথে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে আর বলে ওঠে, কিরে দাদু ভাই, তুই এসেছিস? সে যে আমাকে এখানে ফেলে গেলি, তো তোর আর কোনো খবর নেই। আর আদরের নাতনিটা কেমন আছে? জি দাদু, আলহামদুলিল্লাহ, তোমার নাতনি অনেক সুখে আছে, তবে একটু বদমেজাজি, আমার কথা মোটেও শোনে না। আর তোমার পরিবারের খুনিদের পেয়ে গেছি, এখন শুধু নিজের হাতে শাস্তি দেব, সাথে আমার বাবার খুনের প্রতিশোধ নেব। কে সেই খুনি? আমি যাকে সন্দেহ করছি সে তো ওই জাফর শিকদার, তাই না? দাদু, তুমি একদম ঠিক ধরেছ। ওই জাফর শিকদার আমার বাবা ও তোমার পরিবারকে ধ্বংস করেছে, নির্মমভাবে হত্যা করেছে। তাদেরকে সম্পত্তির জন্য ওই 10,000 কোটি টাকা, তোমায় আদরের নাতনি মিমের সাথে বিয়ে দিয়ে সে 10,000 কোটি টাকার সম্পত্তির মালিক হতে চেয়েছিল, সে আর তার ছেলে। কিন্তু আমি তীরে এসে তরি ডুবিয়ে দেই, মাঝখানে আমি তাদের মধ্যে বাধা হয়ে দাঁড়াই। তাই এবার সে পরিকল্পনা করেছে মিমকে হাত করার, কিন্তু তার সময় যে শেষ, তার সময় খুবই সংকীর্ণ। দাদু ভাই, তুই তাকে এমন এমন শাস্তি দিবি যেটা তার 14 গোষ্ঠী 4 পুরুষের মনে রাখবে। দাদু, ওই জাফর শিকদারের পরিবারকে ধ্বংস করার আগে মিমকে তোমার এখানে নিয়ে আসতে হবে এবং মিমকে সব খুলে বলতে হবে, না হলে ও জাফর শিকদারের খেলাটা পাল্টে দিতে পারে। ওকে, ঠিক আছে দাদু ভাই, তুই তাহলে এখন আয়। তারপর বাপ্পি আর কোনো কথা না বলে সোজা বেরিয়ে যায় বাড়ির উদ্দেশ্যে। অন্যদিকে জাফর শিকদার বাপ্পিকে মারার জন্য চারদিকে লোক ফিট করে রেখেছে। বাপ্পি গাড়ি নিয়ে চলে এসেছে হাইওয়ের রাস্তার উপরে। হঠাৎ করে বাপ্পির উপরে গোলাগুলি শুরু হয়। বাপ্পি কি করবে কি না করবে কোনো কিছুই বুঝে উঠতে পারে না। বাপ্পিও গাড়ি থেকে গুলি বের করে তাদের দিকে গুলি ছুটতে থাকে। এক পর্যায়ে বাপ্পির গাড়ি নিয়ন্ত্রণ করতে না পেরে একটা গাছের সাথে গিয়ে বাড়ি খায়। তারপর আবার শুরু হয় গুন্ডাদের সাথে তার মারপিট। একের পর এক আঘাত করতে থাকে, যাকে যে অবস্থায় পাচ্ছে তাকে ঠিক সেই অবস্থায় কোপাচ্ছে। তারপর সেটা ফেলে দিয়ে হাতে একটা ব্লেড নিয়ে নেয়। সবাইকে মারতে মারতে সামনে এগিয়ে যায়। তারপর পকেট থেকে একটা ধারালো ব্লেড বের করে জাফর শিকদারের ছেলের সামনে যায়। তারপর কোনো কথা ছাড়াই ছেলের গলায় একটা টান মেরে দেয় শিকদারের ছেলে। কোনো কথা ছাড়াই ধীরে ধীরে স্নো মোশনে নিচে পড়তে থাকে, সাথে রক্ত চুয়ে চুয়ে একটা সময় ধপ করে মাটিতে পড়ে যায় আর কাটা মুরগির মতো ছটফট করতে করতে সেখানেই মারা যায়। এরপর ব্লেডটা নিয়ে একটা চিহ্ন এঁকে দিয়ে সেখান থেকে চলে যায় বাপ্পি। তারপর বাড়িতে এসে মিমকে নিয়ে সোজা চলে যায় সেই অজানা বাড়ির উদ্দেশ্যে। সেখানে গিয়ে মিম একেবারে থমকে যায়, কেননা তার সামনে দাদু দাঁড়িয়ে আছে। দাদুকে দেখে মিম দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে আর বলে ওঠে, দাদু, তুমি এখানে? তুমি এতদিন কোথায় ছিলে দাদু? আমাকে একা একা আমি কত খুঁজেছি জানো? দাদু ভাই, আমিও তোকে অনেক মিস করেছি, কিন্তু কিছু করার যে ছিল না। আজ থেকে সব ঠিক হয়ে যাবে দাদু ভাই। দাদু, এই লোকটাও খুব খারাপ দাদু, আমাকে শুধু কষ্ট দেয়। একে তুমি এক্ষুনি বের করে দাও। ছি দাদু ভাই, এমন বলতে নেই। ও তোমার স্বামী, আর স্বামীকে সবসময় সম্মান দিতে হয়। ধুর, স্বামী না ছাই, আজও তো একটা বজ্জাত। আচ্ছা শোনো তাহলে, আমি এখানে কেন লুকিয়ে আছি, আর তোকে বাপ্পির সাথে কেন বিয়ে দিয়েছি, আর এই বাপ্পি বা কে, তাহলে সবটা শোন। তোর বড় চাচা ও তার বউ একদিন বেড়াতে যায়, আর সেখানে গাড়ি চাপা দিয়ে অ্যাক্সিডেন্টে রূপ দিয়ে হত্যা করে জাফর শিকদার, যেটা আমি অনেক আগেই খবর পেয়েছিলাম, কিন্তু আমি তোদের ভয়ে আর কোনো কিছু করিনি। সে ছেলে তোর বাবার বন্ধু, আমাদের সকল সম্পত্তিও 10,000 কোটি টাকা, যেগুলো আমাদের পরিবারের কেউ জানতো না। আর সেই খবরটা পেয়ে যায় জাফর শিকদার 10,000 কোটি টাকা ও পুরো সম্পত্তি নেওয়ার জন্যে সে তোর সাথে তার ছেলের বিয়ে দিতে চেয়েছিল।
কিন্তু আমি না রাজি হওয়াতে সেদিন তোর বড় ভাই রাব্বি বিয়ের দিন সবাইকে বোম হামলা দিয়ে মেরে ফেলে। আর এই যে বাপ্পিকে দেখছিস, এটা হলো আমাদের ম্যানেজারের ছেলে। এটা শোনার পরে অঝোরধারায় কাঁদতে থাকে মিম। মিম এতদিন যাকে বিশ্বাস করত সেই তার পরিবারকে খুন করেছে, আর যে তার ভালো করতে চেয়েছিল তাকে সে অবহেলা করেছে। এটা ভেবে সে কাঁদতে কাঁদতে বলে ওঠে, ওই জাফর শিকদারকে আমি ছাড়বো না দাদু। ওকে আমি আজকে নিজের হাতে খুন করব। ওর অত বড় সাহস হয় কি করে? আমার পরিবারকে মেরেছে। ওকে আমি কিছুতেই ছাড়বো না। এই বলে মিম সেখান থেকে চলে যেতে নিলে পেছন থেকে বাপ্পি মিমের হাত টেনে ধরে, বলে ওঠে বুকে জড়িয়ে নিয়ে, দাঁড়াও মিম, তুমি যেও না। তুমি খুব সরল সাদা। সে তোমাকে ভুলভাল বুঝিয়ে আবার তোমার ক্ষতি করবে। প্রতিশোধ আমি নেব, তুমি না। তুমি দাদুর সাথে এখানে থাকো। মিম আর কোনো কিছু না বলে বাপ্পিকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে বলে ওঠে, আমি আপনাকে খুব কষ্ট দিয়েছি, যা নয় তাই বলেছি। আপনি আমাকে মাফ করে দিন। আমি আর এমন করব না। আমি আমার ভুল বুঝতে পেরেছি। পাগলি, তুমি আমি মাফ করে দিয়েছি, অনেক আগেই করে দিয়েছি। দাদু আর তুমি এখানে থাকো। আমি না আসা পর্যন্ত তোমরা বাইরে যাবে না। এখানে ফুল সিকিউরিটি দেওয়া আছে। জাফর শিকদারের খেলাটা শেষ করে এসে তোমাদের এখান থেকে নিয়ে যাব চৌধুরী বাড়িতে। এই বলে আর কোনো কিছু বলার সুযোগ না দিয়ে বাপ্পি চলে যায় বাড়ি থেকে অজানা তার নিজ গন্তব্যে। বাপ্পি গাড়ি নিয়ে বাড়ির সামনে পৌঁছায়, দেখে দাউ দাউ করে আগুন জ্বলছে বাড়িটি। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, জাফর শিকদারের বাড়িটা দাউ দাউ করে জ্বলছে আগুনে। এটা দেখে বাপ্পি সেখানে দাঁড়িয়ে থাকা এক ফায়ার সার্ভিস কর্মীকে জিজ্ঞাসা করে কি হয়েছে এখানে। ফায়ার সার্ভিস কর্মী লোকটি জানায় গ্যাস সিলিন্ডার ফেটে বিস্ফোরিত হয়ে পুরো বাড়িতে আগুন ধরে যায়। এটা শুনে হাসতে হাসতে বাপ্পি সেখান থেকে চলে আসে আর ভাবতে থাকে খারাপের সাথে খারাপই হয়, ভালোর সাথে ভালোই হয়। তারপরে চৌধুরী বাড়িতে তাদেরকে নিয়ে আসে। চৌধুরী সাহেব পুরো বাড়িটাকে আবার লাল নীল হলুদ সবুজ বিভিন্ন মরিচ বাতি দিয়ে সাজিয়ে চকচক করে বাসর ঘরটা সাজিয়েছে ইটালির সামাজিক পরিবেশের মতো। বেশ দেখতে বাসর ঘরটা। বধূ বেশে খাটের মধ্যে বসে আছে মিম। বাপ্পি খাটের মধ্যে গিয়ে ঘুমটা তুলে দিয়ে কপালে একটা চুমু খায়। তারপর দুজনে নফল 2 রাকাত নামাজ পড়ে আবার খাটে গিয়ে বসে। আর বাপ্পি বলে ওঠে, এখন তো তাহলে ম্যাডাম আমি আমার হকটা আদায় করতে পারি, তাই না? বিয়ে তো অনেক দিন হলো, কিন্তু বাসরটা আজকে হচ্ছে। খুব আফসোস। বাপ্পির মুখে একথা শুনে মিম লজ্জায় পড়ে যায়, তাই মাথা ঝাঁকিয়ে হ্যাঁ সূচক জানায়। তারপর বাপ্পি খাটে শুইয়ে দেয়, একে একে তার শরীর থেকে সব গহনা খুলে ফেলে। তারপর পেট থেকে শাড়ির আঁচলটা সরিয়ে দিয়ে নাভির উপরে বেশ কয়েকটা চুমু খায়। তারপর ধীরে ধীরে উপরে উঠতে থাকে। এক পর্যায়ে 4 ঠোঁট এক করে দেয়। বেশ কিছু সময় পরে আবার ধীরে ধীরে নিচে নামতে থাকবে। হাত পা, কোমর, নাক, মুখ, চোখ, সারা শরীরে চুমু এঁকে দিতে থাকে। তারপর ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে ভালোবাসার অতল সাগরে, হারিয়ে যেতে থাকে সমুদ্রে সেই অতল গভীরে, হারিয়ে যেতে থাকে অ্যামাজন জঙ্গলের মতো সেই ঘন গহীন ভুবনে। ভাই থাকুক না তারা তাদের মতন, আর আপনিও বিয়ে করে নিন। তারপর বাসর রাতে কী করা যায় সেটা জেনে নিন। ওদের সিনেমা দেখা শেষ, আর বাসর রাতে কী করা হয় সেটা আপনাদেরকে জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সের মাধ্যমে। আমরা শুধু বিয়ে খেতে জানি, কিন্তু বিয়ের দিন কী করতে হয় সেটা জানি না। তো জানিয়ে দেন কমেন্টের মাধ্যমে। আর গল্পটি কেমন হয়েছে সেটাও জানাবেন। আর অবশ্যই আপনাদের মনের মতো করে গল্প যদি কেউ লিখে দিতে চান বা বলতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করুন এবং আমাদের সাথে থাকুন। পরবর্তী ভিডিও নিয়ে আসা হচ্ছে দুর্দান্ত একটি পাওয়ারফুল গল্প নিয়ে, শুধুমাত্র আপনাদের জন্য। পরপর কমপক্ষে 5টা গল্প, যাকে বলে বিদ্যুতের 11,000 ভোল্টের বিদ্যুতের ইলেকট্রিক্যাল বিদ্যুতের মতো। একবার শুনলে বারবার শুনতে চাইবেন। যেমন একবার বিদ্যুতে আটকে গেলে বারবার তাকে টেনে নেয় নিজের দিকে, ঠিক তেমনই এই গল্পগুলো একবার শুনলে বারবার শুনতে চাইবেন, গ্যারান্টি। তো ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য। সাথে থাকুন। এই গল্পটা এখানেই সমাপ্ত। আসসালামু আলাইকুম। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর আমাদের গল্প লেখক মোহাম্মদ ছোট মিন্টু। আপনারা যদি গল্প লেখাতে চান বা বলতে চান, তাহলে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে।